বাড়ির বাইরে আসলো নিলয়। নিলয়ের দাদির ঘর থেকে শোনা যাচ্ছে রবীন্দ্রসঙ্গীত। তুমি সুখ যদি না পাও, যাও সুখের সন্ধানে যাও। শাওন বাইকের পাশে দাঁড়িয়ে আছে। নিলয় যেতেই বলল, এত দেরি করলে কেন আসতে? আর বলিস না, মাইশার হাত পুড়ে গেছে, তাই ড্রেসিং করে দিচ্ছিলাম। কোথায় যাবে? ভাবিদের বাপের বাড়ির দিকে। কেন, অনুর সাথে দেখা করবে নাকি? না, চল, দেখতে পাবি। আর তোদের অনুক্রাস কালকে আসছে বৌভাতে। চল। শাওন বাইকে চালাচ্ছে, ওর মাথায় হেলমেট। মেইন রাস্তায় উঠে বেশ খানিকটা পথ এগিয়ে এসেছে। দূর থেকে দেখলো একজন হাইওয়ে পুলিশ হাত নাড়িয়ে বাইক থামাতে বলল। শাওন বলে উঠল, বাইক থামাবো না, হেলমেট নেই, লাইসেন্স নেই, দেখি কি করে ও। আরে না, রাখ, দেখি কি বলে। ওকে। পুলিশের সামনে এসে শাওন গাড়িটা ব্রেক করে। সেই পুলিশ সহ দেখলো আরো 3 জন পুলিশ নিলয়দের পাশে এসে দাঁড়ালো। বাইকের সিটে জোরে একটা থাবা দিয়ে বলল, ওই গাড়ি থেকে না, কাগজ দেখা তোদের। গাড়িতে যেন কেউ টাচ না করে। ওই কি বললি, কাগজ দেখা? আর তোর পিছনে ওই চান্দুর মাথায় হেলমেট নেই কেন? গাড়ি এত দূরে চালাচ্ছিস কেন? গাড়ি ঠিক মতো স্পিড নিয়ে চালাচ্ছি, বেকার ঝামেলা করছেন আপনারা। তুই এত কথা বলিস কেন শালা? কথাটা বলেই একজন পুলিশ আবারও গাড়ির পিছনে লাঠি দিয়ে একটা বাড়ি দেয়। শাওন বলে ওঠে, বললাম না গাড়িতে যেন কেউ টাচ না করে। শাওন, কোনো কথা বলিস না, নাম। দুজনেই বাইক থেকে নামলো। একজন পুলিশ নিলয়দের কাছে এসে দাঁড়ায়। নিলয়দের সরাসরি বলে, কাছে কি আছে দেখি? এত জোরে কেন গাড়ি চালাচ্ছিস? নিশ্চয়ই কাছে ডাক্স আছে, এর কর। তোর শাওন চুপ থাক। নিলয় ইশারায় বলল, হাত উঁচু কর, চেক করুক। নিলয় জানে শাওনকে যদি না থামিয়ে রাখে সে এক ঘুষিতে যে কোনো পুলিশের নাক ফাটিয়ে দিতে পারবে। কিন্তু কে চায় সরকারি অফিসারদের সাথে আগ বাড়িয়ে ঝামেলা করায়? শাওন চুপচাপ দাঁড়ায়। ওর চেক করা শেষ, কিছুই পাও না। শাওনের দিকে তাকালো নিলয়। ও রেগে পুরা বোম হয়ে গেছে। নিলয়ের কাছে আসলো। দেখুন, কিছুই করিনি, আপনারা কিন্তু শুধু শুধু এমন করছেন। তোর থেকে শুনতে হবে আমরা কি করব। না, কিন্তু আমাদের দেখে কি সেরকম মনে হয়? পাপিয়াকে দেখে কি মনে হতো? সে সানি লিওন। নিলয়, তুই কি কিছু বলবি? ওকে চেক করুন। নিলয়কে টোটাল চেক করা হয়। 2 পকেটে 2টা ফোন, একটা স্যামসাং S11 প্রো প্লাস আর একটা এমনিতেই বাটন ফোন। 2টা ফোনই বের করে হাতে নেয়। নিলয়ের দিকে তাকিয়ে বলল, মাল দাঁড়াছিস তো? 2 নাম্বারই ব্যবসা নাকি তোদের? এত দামি বাইক ফোন দেখছি তোদের কাছে। দেখুন স্যার, আমরা ভদ্র পরিবারের ছেলে। আদনান কি ছিলেন? গ্রামে বাসা, আমাদের দাদু। বাহ, নিজেদের বাঁচাতে ভালো লোকদের নাম নিচ্ছিস। কি প্রমাণ আছে ওনার নাতি তোরা? আপনি যে আপনার মায়ের সন্তান তার কি প্রমাণ আছে? কথাটা বলতেই একজন পুলিশ এসে শাওনের পায়ে জোরে লাঠি দিয়ে বাড়ি দেয়। শাওন স্থির দাঁড়িয়ে থাকে, নিলয়ের দিকে তাকায়। নিলয় ইশারাতে চুপ থাকতে বলল। শাওন একাই 3 জনকে পিটাতে পারবে, কিন্তু এখন কোনো ঝামেলাতে যেতে চাচ্ছে না নিলয়। কি বললি তুই? ওই মোহন সাহেব, ওইটাকে আগে গাড়িতে তুলুন। 1 মিনিট, আমাদের অপরাধ। ওরা দাঁড়া, দেখাচ্ছি। উনি আবারও নিলয়কে চেক করে। পুরো জায়গায় ভালো মতো চেক করে একটা ছোট্ট হিরোইনের প্যাকেট বের করে সামনে এনে বলে, পকেটে এটা কি? নিলয় মুচকি হাসল। এই সার্জেন্ট আর হাইওয়ে পুলিশরা টাকা খাওয়ার জন্য যে কত কি করবে। নিজেই নিলয়ের পকেটে ওটা গুজে দিয়ে নিলয়কে দোষারোপ করছে। এবার নিলয়কে থানায় নিয়ে যাবে, তারপর পরিবারে এসে টাকা দিয়ে ছাড়াবে। এরা বহু ঘাবলাবাজ পুলিশ। দেখুন স্যার, অনেক হয়েছে, আমাদের যেতে দিন। আর আপনি যে নিচে ওর পকেটে এটা রেখেছেন তা আমি দেখেছি। সো এইসব ধান্দা বাদ দেন। আমাদের ইয়ং দেখতে মনে হলেও আমরা এইসব ক্লাস পার করে আসছি। আমাকে বয়ান শোনাস? তোর বয়ানে গোষ্ঠী শালা।
গালি দিবেন না, আপনাদের সাথে কোনো মিসবিহেভ করিনি। বাইকের কাগজ দেখি। দেখুন স্যার, বাইকটা আমার ভাই, কাগজ লাইসেন্স সবটা তার নামে এবং তার কাছেই আছে। পাগল পাইছিস? গাড়ি কোথায় থেকে আনিছিস ক? ওই মোহন সাহেব, পেটারে গাড়িতে তুলুন। নাই নিয়ে ওদের দেখাচ্ছি, দেখছি। আর নিয়ে বাড়িতে ফোন করে তোর মা বাবাকে থানায় আসতে বল। কথাগুলো বলে পুলিশ রাশেদ আহমেদ নিলয়দের জামার কলার ধরে। শাওন হাত ছাড়িয়ে বলল, দেখুন, এমনিতেই যাচ্ছি, কিন্তু আমাদের গায়ে কেউ টাচ করবে না। করলে কিন্তু এর ফল অনেক খারাপ হবে। পুলিশকে হুমকি দিচ্ছিস? হস্তচালন মামলা এমনভাবে ফাঁসাবো, তখন বুঝবি। চল শালা। দুজন পুলিশের গাড়িতে উঠল। শাওন পকেট থেকে ফোন বের করে কাকে যেন কল দিতে যাবে। নিলয় বারণ করলো। শাওন নিলয়ের উপরেও রেগে যাচ্ছে। নিলয় হাসিল। নিলয়ের বাইক চালিয়ে অফিসার রাসেল আসে পিছনে। নিলয় ফোন হাতে নিল। ছোট্ট করে একটা মেসেজ করলো। গ্রামের এই রাস্তা থেকে থানার দূরত্ব বেশ অনেকখানি। কিছু দূর আসার পর গাড়িটা ব্রেক করে। শাওন আশেপাশে তাকায়। রাসেল সাহেব গাড়ির পিছনে কাছে এসে বলে। কি হয়েছে? সামনে তাকা মোহন সাহেব বলে। স্যার, সামনে এমপি সাহেব দাঁড়িয়ে আছে। রাসেলকে দেখলো, দৌড়ে এগিয়ে যায় সামনে। নিলয়রা নামলো। নিলয়রাও সামনে যায়। রাসেল এমপি সাহেবকে জোরে স্যালুট করে সামনে দাঁড়াতেই কষে একটা চড় দেয় ওনার গালে। রাসেল চড় খেয়ে পুরো হতবম্ব হয়ে গেছে। 4 ইউপি চেয়ারম্যান, অনেকগুলো ইউপি চেয়ারম্যান, এমপি সহ অনেকগুলো পুলিশের গাড়ি পুরো মেইন রাস্তা ব্লক করে দাঁড়িয়ে আছে। শাওন চারপাশে তাকিয়ে হাঁ হয়ে গেল। শুধু তারা না, এমপি চেয়ারম্যানদের সাথে অনেকগুলো বাইক, পেছনে লোক ঘুরে বেড়ায়, তাদের পুরো রাস্তা আটকে রেখে দাঁড়িয়ে আছে। কয়েক মিনিটের মধ্যে সামনে পিছনে অনেকগুলো গাড়ির সিরিয়ালের জ্যাম পড়ে যায়। সবার সামনে রাসেলকে এমপি সাহেবের কোষে চড় মারলেন। উনি অবাক হয়ে তাকালেন। শাওন নিলয়ের কাছে এসে কানে কানে বলে, ঠিক হয়েছে, শালা মনে হয় এমপি স্যারের কোনো লোকদের আমাদের মতো করে ধরেছে। শালাকে আরো একটা দিত যদি। এমপি স্যার? এমপি আবার স্যার হলো কবে? নিলয়, তুই কি পাগল হয়ে গেছে? ওনাকে স্যার বলা লাগবে বুঝলি? আমরা কত ওনার পেছনে ঘুরেছি। হা হা হা। আসছিস কেন? এমনি। তুই কি গাঞ্জা খাইছিস? আচ্ছা, কেমন হয় যদি তোদের এমপি স্যার তোকেই স্যার বলে ডাকে? নিলয়, মাফ চাই, তোর সামনে আর কাউকে স্যার বলে ডাকবো না। ভুল হয়ে গেছে, যা সামনে থেকে শর্ত। ইহি করে হাসবি না, বিরক্ত লাগে। কথা বলতে বলতে রাসেল সাহেবের দিকে তাকালো নিলয়। আরও একটা চড় পড়ল ওনার গালে। নিলয় শিওর ওনার চাকরি নিয়ে এখন বেশ ঝামেলাতে পড়তে হবে। নিলয় এগিয়ে যাবে, তখনই ফোন বেজে ওঠে। পকেট থেকে ফোন বের করে দেখে মাইশার কল। ও কেন কল দেবে? রিসিভ করলো। নিলয়, তুই ঠিক আছিস তো? মনে হচ্ছে যেন তোর কিছু একটা হয়েছে। নিলয় মনে মনে বলল, ওরে শালা, মাইশা কি করে বুঝলো ঝামেলাতে পড়েছে? কিন্তু এখানে যে ঝামেলা হচ্ছে তা মাইশা জানলো, পুরো বাড়ির লোক তুলে নিয়ে এখানে চলে আসবে। নিলয় বলল, আরে না, বিজি আছি, একটু পর কল করছি। আর শোন, অরিন চলে গেছে, তোকে যেন কল দেবে কিন্তু রিসিভ করবি না। মাইশার ফোন কেটে দিল নিলয়। সামনে এগিয়ে যাবে, তখন শাওন নিলয়ের হাত ধরে। নিলয় কিছু বলতে যাবে, তার আগে শাওন বলে, সামনে কেন যাচ্ছিস? এসব বড়দের ব্যাপার দূর থেকে দেখ, ওরা বুঝবে। আর চিন্তা করিস না, এমপি স্যার হয়তো আমাকে চিনবে। আমার আব্বুর নাম বলে ওনাকে বুঝিয়ে এই রাসেল হারামির কাছ থেকে এই যাত্রায় বেঁচে ফিরব। আসছিস কেন? উনি শুনবে আমাদের কথা। আচ্ছা, ভালো। শাওনকে রাখতে অনেক বেশি মজা পাচ্ছে। নিলয় শাওনকে বলল, চল না, সামনে যে দেখি কি হচ্ছে। আচ্ছা চল, তবে রেডি থাকিস, এমপি সাহেবকে রিকোয়েস্ট করতে হবে। চল। আবারও ফোন বাজে নিলয়ের। নিলয় তাকিয়ে দেখে ছোট আম্মুর কল। রিসিভ করলো। নিলয়, কবে আসবি বাবা? কেমন যেন হচ্ছে আমার, চলে আয়। নিলয় হাসি হাসি মুখে বললাম, চিন্তা করো না তো আম্মু, চলে আসবো বউভাতের অনুষ্ঠানের শেষে 2 দিন পর। ফোনটা কেটে দিল নিলয়। আপাতত সামনে কি হচ্ছে সেটাতে ইন্টারেস্ট বেশি। শাওনকে টেনে নিয়ে সামনে গেল নিলয়। এত বড় ভুল তুমি কেন করেছো? কাদেরকে ধরেছো? জানো ওরা কারা? দেখছিস, বললাম না
এই রাসেল হারামি ওনার লোকদেরই ধরেছে। নে এবার বুঝ, অকারণে ভুলভাল লোকদের ধরলে কেমন হয়। আফসোস হচ্ছে, কিসের জন্য? আজ যদি আমাদের কেউ এমন হতো, ধরার সাথে সাথেই ফোন দিতাম, থানায় নিয়ে যাওয়ার আগে আমাদের ছাড়িয়ে দিত। অবশ্য তোর আব্বুরা আছে তো, কিন্তু আমার আব্বু জীবনেও আসবে না। তবে এইসব যদি বাসায় জানে, দুজনেরই বাড়ি থেকে বের করে দিবে। আমি যেভাবেই হোক ম্যানেজ করতে পারবো, কিন্তু তোর বাপ চাচারা যেমন, বাপরে কি হবে। সেটা ঠিক, কিন্তু তুই কেমন লোক চাচ্ছিস যে ছাড়িয়ে দেবে আমাদের সহজেই? সত্যিই কি নেই এমন লোক? না রে, নেই। তাহলে কাকে ফোন করতে যাচ্ছিলি? এক ভাইকে, সে একটু নেতা টাইপের। আসতো হয়তো বলতো চিন্তা করো না আমি আসছি, কিন্তু তিনি আসতেন না। জানি না রে, জীবনে কি করলাম। পড়াশোনা করলি আর কি করছিস? ফাজিল, তোর সবসময় ফাইজলামো করতে ভালো লাগে। নিলয়ের খুব হাসি পাচ্ছে শাওনের এমন কথা শুনে। নিলয় আরও হাসলো না, কিন্তু ফোন আবারও বাজতে থাকে। মেজাজটা গেল খারাপ হয়ে। নাম্বার না দেখে রিসিভ করে বলল, আমি অনেক ব্যস্ত আছি, কাজ করছি একটা, এত ফোন দিতে হয়? নিলয়, আগে নাম্বারটা থেকে রিসিভ করবা। আর তোমার কি এমন কাজ? এখানে ওখানে ঘোরা ছাড়া তোমার তো কোনো কাজ নেই। আব্বা, আপনি না মানে আমি আসলে কোথায় আছো? আমরা সবাই বাড়িতে আছি। তোমার মামা কি বলবে শোনো। নিলয়, মাইশা হাত পড়ে গেছে, আসার সময় ওষুধ আনবি। আর তোর বউ ভাতের জন্য নাদিয়াদের বাড়ির সবাইকে বলা হয়েছে। কিন্তু তোর মনে আছে, রাজকে যে লোকটা কোলে করে নিয়ে গিয়েছিল, উনি হলেন নাদিয়ার দাদু। ওনাকে নাকি ফোনের দাওয়াতে আনা যাবে না। এটা কোনো কথা হলো? যুগ পাল্টে গেছে। যাই হোক, বুড়ো মানুষ, যেখানে আছিস ওনাদের বাড়িতে যেয়ে আসার সময় ওনাকে ভালো করে বলে আসিস। আর মাইশার জন্য ঔষধ আনবি। কোথায় তুই? চারপাশে এত ঝামেলা কিসের? কিছু না মামা, আচ্ছা রাখছি, সব করব। ফোন কেটে দিল নিলয়। নিলয়ের মেজাজের 18 বেজে গেছে। বেটা পুলিশি ঝামেলায় পড়ে কাজ কোনোটাই হলো না। অসহ্য। নিলয় এগিয়ে গেল আরও। নিলয়কে দেখা মাত্রই এমপি সাহেব শাওনকে সাথে নিয়ে এমপি সাহেবের দিকে এগিয়ে গেল নিলয়। রাসেল সাহেব সহ ওর সাথে থাকা বাকি দুজন পুলিশ নিলয়দের দিকে তাকালো। লজ্জা পাচ্ছে খুব। এমপি সাহেব নিলয়ের দিকে তাকিয়ে বলল, স্যার সরি, প্লিজ কিছু মনে করবেন না, উনি আপনাকে চিনতে পারেনি, প্লিজ স্যার মাফ করে দেন। ওর হয়ে আমি নিজে সরি বলছি। স্যার আপনাদের কোনো সমস্যা হলে আমাদের বলবেন। আমার বন্ধু শাওনকে একজন পুলিশে মেরেছিল। সরি শাওন স্যার, প্লিজ আমাদের ভুল হয়ে গেছে, আপনাদের আমরা চিনতে পারিনি। কিছু মনে না করলে আপনারা আমার বাসায় আসুন না একদিন, আমি খুব খুশি হব। আমরা দেখছি ব্যাপারটা। জি স্যার, কোনো কিছু লাগলে আমাদের বলবেন। সবাই হাঁ হয়ে তাকিয়ে রইল। বিশেষ করে 4 জন লোক এমনভাবে তাকিয়ে আছে যা দেখে নিলয়ের চরম লেভেলের হাসি পাচ্ছে। কিন্তু ফাজলাম ওর ভূত মাথায় চাপছে এখন, সাথে অনেকটা হাসি। কিন্তু এরকম বাঁদরামও করা যাবে না। পুলিশ অফিসার রাসেল আর তার সাথে থাকা 2 জন পুলিশ আর নিলয়ের বন্ধু শাওন নিলয়ের দিকে চরম লেভেলের অবাক হয়ে তাকিয়ে আছে। নিলয় মুচকি হাসলো। না এমপি সাহেব, আমাদের আর কোনো প্রবলেম নেই, আমরা আসি। ওকে স্যার। স্যার আপনারা কিন্তু আমার বাসায় আসবেন। শাওনকে ইশারা করলো নিলয় কিছু বলতে। সে নিলয়ের দিকে তাকিয়ে অবাক হয়ে শেষে এমপি সাহেবকে আমতা আমতা করে বলল, আচ্ছা, কোনো একদিন যাব। জি স্যার, প্লিজ আপনারা আসবেন। আর আপনাদের কোনো সমস্যা যেন না হয় সেটাও দেখছি আমি। ওই ওনাদের সরি বলো। সরি স্যার। আচ্ছা ঠিক আছে, আপনারা সামলান, আমরা যাই। শাওন তখনও ভ্যাবা চাকার মতো দাঁড়িয়ে আছে। নিলয়ের হাত ধরে টানতে টানতে নিয়ে আসলো। এতটা বোকাও কোনোদিন হয়নি। নিলয় নিজেই বাইকে বসালো। হেলমেটটা ওর মাথায় পরিয়ে দিল নিলয়। সেখান থেকে নাদিয়াদের এলাকাতে গেল। কিছু দূর আসার পর থামলো বলতে দাঁড়াতে হলো। বিয়ের দিন যে পুকুর পাড় থেকে একটা মেয়ের কাছ থেকে পদ্ম ফুল নিয়েছিল, সেখানে এসে থামলো। বাইক থেকে নেমে নিলয় হো হো করে হাসতে লাগলো। শাওন কেবল বোকার মতোই তাকিয়ে আছে, তখনও শকড হয়ে আছে। নিলয় ওর কাছে এসে দাঁড়ালো, কাঁধে হাত দিয়ে বলল, বন্ধু বল, এবার তোর কেউ নেই মানে ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য? হা হা, এমপি সাহেব আমাদের জন্য এসেছিল। আর বলেছিলাম না এমপি সাহেব তোকেই স্যার বলবে। তুই কে? মানে বল তুই কে, কি করিস তুই? হা হা হা,
আচ্ছা বাদ দে, সময় হলে তোকে সব বলবো, অনেক কাজ আছে। তবে একটা অনুরোধ, আজকের কোনো ঘটনা যেন বাড়ির কেউ, এমনকি আর মামুন যেন না জানে, এটা তোর কাছে দাবি রইল। বুঝে গেছি ভাই আমি। তুমি মস্ত বড় একজন লোক, উদয় বাড়িতে তোকে বেকার বলেই খোটা দেয়। শোন, মানুষের বাইরে থেকে কখনো তাকে নিয়ে জাজ করবি না। এমন তো হতে পারে সে আসলেই একজন বড় লেভেলের মানুষ। সেদিন কি হয়েছিল জানিস? একজন অ্যাডাম ক্যারেক্টার নিয়ে আমার সাথে খেলতে এসেছিল। ওকে দেখে যে কি পরিমাণ টোল করেছিলাম, বলেছিলাম শালা নুব বের হ, কিন্তু অবাক করে দিয়ে তিনি কি করেছিলেন জানিস? একাই র্যাঙ্ক ম্যাচ। ওই থাম থাম, বুঝেছি কাউকে লোভ ভাবা যাবে না। যেমন তোকে যা দেখছি তুই তা না, প্রো লেভেলের মানুষ। চল ভাই, আর কি যে অবাক কপালে আছে কে জানে। দুজনে বাইকে উঠল। শাওন চালাচ্ছে। উদ্দেশ্য নাদিয়াদের এলাকার থানাতে যাওয়া। শাওনকে বলল নিলয়, তোকে একটা কথা বলি। বল। আগে প্রমিস কর কাউকে বলবি না। আরে বল। নেহা আমার এক্স, মানে ও ছিল 6 বছর আগে আমার গফ। আমি ওর প্রাক্তন, ও আমার প্রাক্তন। কিন্তু নেহা আমাকে সেদিন প্রপোজ করেছে, আবারও সে ফিরে আসতে চায়। কি করব? শাওন কোষে ব্রেক করে। নিলয় প্রায় হুড়মুড় করে বাইক থেকে পড়ে যাচ্ছিল। শাওনকে কিছুক্ষণ গালি দিয়ে সোজা হয়ে বসতেই আবারও ফোন বেজে ওঠে নিলয়ের। স্ক্রিনে তাকিয়ে দেখে মাইশার কল। রিসিভ করলো। নিলয় না, কি করছিস? কেমন আছিস? তুই ঠিক আছিস তো? ওই মাইশা পয়সা মশার ডিম, তোর কি হয়েছে? হুটহাট করে এমন সময় ফোন দিস যখন সত্যি কিছু হয়। বুঝলাম না তুই কি বলিস। সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছিস বাইকের সাথে? তার মানে তুই বিপদে আছিস? ওই না না, একদম না, ঠিক আছি। তোর হাতের কি খবর বল, তাড়াতাড়ি বলবি, ফোন কেটে দিবি নিজ দায়িত্বে। আর খুব সুন্দর করে নিলয় ভাইয়া বলে ডাকবি। পারবো না, যা ভাগ নিলয় না তেলাপোকার বাচ্চা। ফোন রাখ। তুই কেটে দে। ফোন তুই দিয়েছিস, ধুর কাটছি। ওকে ওই আমি কাটছি। ফোন কেটে দেয় মাইশা। আচ্ছা, ও বুঝতে পারছে কি করে নিলয়ের কিছু হতে যাচ্ছে বা হচ্ছে? মেয়েটা কি জাদু তো না জানে নাকি? ধুর, যাগ্গে সেসব। তোরা মানুষ শুনি না, ফোনের মধ্যে ঝগড়া শুরু করে দিছিস। চল তোকে এখানে। 1 মিনিট, তুই কি বললি নেহা তোর এক্স ছিল? সে এক লম্বা কাহিনী, 9ম পর্ব পড়ে নিস তাহলে বুঝতে পারবি। আচ্ছা, সবটা বুঝলাম। এই কারণেই বলি মেয়ারফের থেকে তোর দিকে বেশি কেন তাকায়। দোস্ত, আমি না ওকে পছন্দ করে ফেলেছি রে। দেখ না মেয়েটাকে একটু পটিয়ে দিতে পারিস কিনা প্লিজ। আরে অনু আমার ওপর ক্রাশ খেয়ে বসে আছে। নে ভাই, সব তুই নে, আমরা তো সব বাড়ি চলে ভাইসা আসছে। আরে চিন্তা করিস না অনু, তোর হবে, আমি গ্যারান্টি। ওকে দোস্ত, তাহলে ঠিক আছে। চল, এখন কোথায় যাবে? থানায় অরিনের ঝামেলায় হয়েছিল তো, সেখানে যেতে হবে। বাপরে, আচ্ছা চল। শাওনকে নিয়ে থানায় আসলো নিলয়। নিলয়কে দেখেই পুলিশ অফিসার এমনি ঢোকার সময় পুলিশরাও নিলয়কে সেলুট জানালো। শাওন এগুলো দেখে কেবল হতভম্ব হয়ে যাচ্ছে। যদিও এমপির ঘটনার পর এখন তেমন অবাক হচ্ছে না, কিন্তু যখন প্রবেশ করেছে থানায়, নিলয়দের জন্য যা ব্যবস্থা করেছে সেগুলো দেখে শাওন পুরো নিলয়ের দিকে হাঁ করে তাকালো। নিলয় মুচকি হাসলো। স্যার বসুন প্লিজ। কেন ডাকলেন? স্যার, যাদেরকে ধরেছে ওরা এলাকার প্রভাবশালী লোকদের ছেলে। ঘটনাটা মোটামুটি সবাই জেনে গেছে। কতটা প্রভাবশালী? জি, আপনাদের আত্মীয়, মানে সিরাজ সাহেবেরদের থেকেও প্রভাবশালী। তো কি বলেছে তারা? ওরা ওদেরকে ছাড়িয়ে আনার অনেক চেষ্টা করেছে, আমার চাকরি নিয়েও টানাটানি করেছে। আমি এখনও ওদের ধরে রেখেছি। আমার বড় অফিসারকে ফোন করে জানিয়েছে যেন ওদের ছেড়ে দিই। হ্যাঁ, আপনার বড় অফিসারের নাম্বারটা দিন আর ওনাদের চালান করে দিন আজকেই, চিন্তা করবেন না। কিন্তু ওই প্রভাবশালী ব্যক্তিরা, ইনকাম ট্যাক্সের লোক চলে যাবে আজকে বিকেলেই, ওরা পালিয়ে যাবে। ধন্যবাদ স্যার। স্যার বলুন কি খাবেন? গরম কফি দিন, সাথে কলা বুটে, আর দেখেন তো বার্গার হবে কিনা। আচ্ছা স্যার, আপনারা 5 মিনিট সময় দিন, এখনই সব ব্যবস্থা হয়ে যাবে। স্যার আর কি লাগবে আপনার? আর কিছু না। পুলিশ অফিসার উঠে চলে গেলেন। নিলয় থানার চারপাশে তাকালো। শাওন নিলয়ের কানের কাছে মুখ নিয়ে বলল, ভাই রে ভাই, স্যার শুনতে সেই ভালো লাগছে রে। আহা, ভাবার যায় পুলিশ অফিসার এমনকি এমপিরাও আমাকে তোর সাথে থাকলে স্যার বলছে। আহা, কি মজা রে। আমারও আগে মজা লাগতো, কেন?
এখন লাগে না নাকি? হারামি মনে নেই তোর ছোটবেলায় আমি ক্রিকেট খেলায় সময় আউট হলে কিংবা ব্যাটে না নামা অবধি আম্পায়ার দাঁড়াতাম? তো তো মানে কি হারামি? আমাকে সবাই তখন কি বলে ডাকতো মনে নেই? মানে আম্পায়ার দাঁড়ালে তো সবাই বলতো, স্যার আউট দেন, স্যার ওয়াইড না, স্যার নো বল হয়নি, স্যার কয়টা বল হয়েছে, স্যার কত ওভার রানিং যাচ্ছে, স্যার এটা 6 না 4 হয়েছে। ওরে বাটপার, ওরে চিটার। তাই তো বলি তখন কেন বারবার তুই না বললেও আম্পায়ারে যে দাঁড়াতে। ওরে হারামি রে। গরুর মতো হাসছিস না, যা অর্ডার করেছিস তা খেতে পারবি তো? কেন? এরপর তো ওদের বাড়ির দিকে যাব, নাদিয়া ভাবিদের বাড়ির বলা হয়েছে আমরা যাচ্ছি, এখন 11টা বাজে, তাড়াতাড়ি কর। পুলিশ অফিসার শাওনদের জন্য খাবার আনলেন। টেবিলটা বেশ ফুল দিয়ে সাজানো হয়েছে, বেশ গোছালো করে রাখা পুরো থানা। থানাটা বেশ চমৎকার করে গুছিয়েছে। আর আপনার কাজগুলো ফার্স্ট। অন্য কেউ হলে টাকা খেয়ে ওদের ছাড়িয়ে দিত, আপনি তা করেননি। আপনাকে ভালো লেগেছে। ভাবছি আপনার নামে পুলিশ হেডকোয়ার্টারে কথা বলবো। আপনার উপর যে আছে তাকে নমিনেট করে আপনার এই জায়গাতে এনে দিব। সত্যি স্যার, স্যার আপনি অনেক ভালো। কোনো সমস্যা হলে শুধু আপনি আমাকে একবার স্মরণ করবেন, আমি হাজির হয়ে যাব। অবশ্যই জানাবো। আপনাকে আমারও ভালো লেগেছে। আর নিলয়কে বলবো আপনার একটা বড় প্রমোশনের ব্যবস্থা করে দিতে। স্যার আপনাদের যে কি বলে ধন্যবাদ দেব। খাবার শেষ করে শাওনকে নিয়ে বের হলো নিলয়। শাওনের ইচ্ছা করেই স্যার শোনার জন্য আগ বাড়িয়ে কথা বলছে। নিলয়েরও তো আম্পায়ারকে দাঁড়িয়ে স্যার শুনতে ইচ্ছা করতো। হিহি। থানা থেকে বের হয়ে আসলো। শাওন বাইক চালাচ্ছে। কিছু দূর আসার পর বলল, তুই কি কোনো বড় পুলিশ? ফুট গাধা, পুলিশ হলে কি এমপি সার করতো? তাও তো কথা। আচ্ছা পরে সব বলিস, এই ব্যাপার নিয়ে তোকে প্রশ্ন করবো না। চল নাদিয়া ভাবিদের বাড়ি। ওকে চল। নাদিয়াদের বাড়ির রাস্তায় আসলো। অবশ্য আসার আগে থানার পাশের বাজার থেকে 4টে মিষ্টির প্যাকেট নিল। ওনাদের বাড়ির সামনে বিশাল জায়গা, এখনো বাড়ির সামনে বিয়ের প্যান্ডেল করা আছে। টাকাওয়ালা লোক হলে যা হয়। নিলয় নেমে বাইকটা শাওনকে বলল ঠিক মতো রেখে আসতে। ও রেখে এসে নিলয়ের দিকে দৌড়ে আসে। কি হলো তোর? নিলয়, অনুকে দেখলাম পুকুর পাড়ে বসে আছে। আচ্ছা যা, তুই আগে সবার সাথে দেখা করে অনুর সাথে কথা বলতে যা। কি বলবি তোকে বুঝিয়ে বলবো, মেয়ে পড়ে যাবে। টিপস হিসেবে আমাকে তোর বিয়েতে শালি দিবি ফ্রি। ওকে দোস্ত। চল ভিতরে। দুজনে ভেতরে ঢুকলো। রাজের শ্বশুরবাড়িতে ঢুকতে যাবে, দেখে ভিতর থেকে বেশ চেঁচামেচি শুনলো। কেমন একটা দেখায়, আত্মীয় আসছে অথচ ঝামেলা বাঁধছে। বাড়িতে ঢুকতে তখন কেমন যেন মনে হচ্ছে নিলয়ের। নিলয় শাওনকে চলে আসার জন্য বলবে, ঠিক সেই সময় খেয়াল করে কে যেন বলল, ভাই নাদিয়ার দেবররা আছে, এখন তোমরা থামো। চলে আসা হলো না। তবে তখনও ঝামেলা চলছে। কিসের একটা জমি নিয়ে উকিল, কোর্ট, আদালত, পুলিশ এসব নিয়েই দেখে বেশ কথা হচ্ছে কয়েকজন লোকের সামনে। নাদিয়ার বাবা বেশ অনুনয় করছে, আবার মাঝে মাঝে চিৎকার করে বলছে, জমি কেন দিতে যাব? তোমরা আমাকে ঠেকাচ্ছ, এভাবে জমি দিতে পারবো না। নিলয়দের যিনি দেখেছেন উনি নাদিয়ার ছোট চাচা। উনি যে কতজন লোকদের বললেন, দেখুন বাসায় আত্মীয় এসেছে, আপনারা যান, এই ব্যাপারে পরে কথা বলবো, এখন যান। নিলয়রা দেখলো 4জন লোক বেরিয়ে গেল। বড় বাড়িটা তখনও চুপচাপ। কয়েকজন মহিলা আর নাদিয়ার বাবা বাইরে আসলেন। নিলয়দের দেখে নিহার মা বলল, কেমন আছো তোমরা? আসতে সমস্যা হয়নি তো? নাদিয়া ফোন দিয়েছিল তোমরা আসবে। আসলে আমরা জানতাম না কখন আসবা, কিছু মনে করো না। তোমাদের বাইরে দাঁড়িয়ে থাকতে হয়েছে, ভেতরে আসো বাবা। সবার সাথে কুশল বিনিময় করে বলল, আসলে আমরা এসেছি দাদুর সাথে দেখা করতে। কিন্তু উনি তো বাসায় নেই, জমি নিয়ে ঝামেলাতে দৌড়াচ্ছে। ছোট বউ, এইসব কথা কেন বলছো? বাবা তোমরা ভিতরে এসে বসো, দুপুরে খাওয়া দাওয়া করবা। পুকুরে বড় মাছ আছে আর সব রকম ব্যবস্থা করছি, তোমাদের লজের কোনো সমস্যা হবে না। আচ্ছা বলুন কি সমস্যা হয়েছে? আমার বন্ধু ঠিক করে দিবে সব, চিন্তা করবেন না। আরে গাধা না কি এ? কিসব বলছে? নিলয় শাওনের দিকে তাকালো। সে মিনমিন গলায় বলল, সরি দোস্ত, আসলে ভুলে বলছি। নিলয় মুচকি হাসলো। আর তেমন কিছু না, তোমরা ভিতরে যাও, রেস্ট নাও।
বাড়িটা ঘুরে দেখো, বাড়ির আশেপাশে যাও, ভালো লাগবে। দাদু আসলে কথা বলে নিও। ওনারা বাইরে চলে গেলেন। মহিলারা রান্নাঘরের দিকে চলে গেল। গ্রামের আর যাই হোক না কেন, একটা জিনিস বেশ ভালো লাগে, সেটা হলো অতিথিদের আপ্যায়নের ব্যাপারটা। আপনি অপরিচিত হলেও আপনাকে অনেকটাই পরিচিত আত্মীয়দের মতো আপ্যায়ন করে থাকে। নিলয়রা ভিতরে গেল। কাজের একটা মেয়ে নিলয়দের কোনো একটা রুমে নিয়ে গেলেন। যখন বসলো তখন তিনি বললেন, এই যে বেআইরা, এটা নেহা আপার ঘর। এটা সবচাইতে সুন্দর, তাই এখানে এনে বসালাম। আপনারা বসেন, আমি শরবত আনছি। আর হ্যাঁ, আপনি না সেই বেআই যে সবার সামনে বলেছিলেন বিয়ে হবে না? বাপরে, আপনি চিনতে পারছেন? তা চিনব না? মাথায় তো সজারু গন্ডারু শিম্পাঞ্জির মতো চুল, দূর থেকে মাথা মোটা দেখা যায়, তবে মুখে প্যাশন দাঁড়িয়ে আর চশমার জন্য ফাইন লাগে, তাই চিনে ফেলেছি। ওরে বাবারে, বেশ ভালো বললেন তো। আচ্ছা যান, শরবত নিয়ে আসেন। 3 গ্লাস বানাবেন? আপনার সাথে 1 গ্লাস শরবত খেতে ইচ্ছে করছে। আপনারা কত ভালো। কাজের মেয়েটা নেহাদের থেকেও ছোট, তবে বোঝা যাচ্ছে মেয়েটা কাজের পাশাপাশি স্কুলেও পড়ে, না হলে এত স্মার্টলি কথা বলতে পারতো না। কিন্তু নিলয়কে কি বানিয়ে দিল ফাজিল মেয়েটা! গন্ডার, সজারু, শিম্পাঞ্জি, হায় রে! মেয়েটার কথা শুনে কেমন লাগছে তোর নিলয়? হারামি, তুই ওর সাথে তাল মেলালি কেন? আর কেমন লাগছে জানিস? কবিতা বলতে ইচ্ছা করছে। বলতো একটু শুনি। কি হবে এ জীবন রেখে, ভালো হয়েও যাচ্ছি অপমানে বেঁকে, জীবনটা বেদনার। আগুর সময় খোঁজ থাকে না বদনার। চুপ বেয়াদব, হারামি মার্কা কথা বলিস কেন? না মানে তোর চরণের সাথে মেলালাম। ওই নেহা না আমার এক্স ভাবি। এক্স ভাবি মানে? না মানে গার্লফ্রেন্ড হলে তখনও ভাবি বলতে হয়, তাই যখন ছেড়ে চলে যায় তখন এক্স ভাবি বলতে হয়। তুই তো লিজেন্ড, প্রো, আল্টা, ওগান্ডা, সাজেক ম্যাক্স। বাদ দে, চল না কোনো ডায়েরি আছে নাকি খুঁজে দেখি। হতে পারে তোর জন্য কত কি লিখে রাখছে, যা আজকে চুরি করে পড়ে দেব। না, কারো জিনিস না বলে ধরতে নেই, বাদ দে। আমি সত্যি কথা বলি, ওকে ওকে আর চাই না। ওর প্রতি আগের মতো আর অনুভূতি আসে না আমার, আর হয়তো আসবেও না কোনো দিন। ওকে দেখলেই বিরক্ত লাগে। আরে এটাই তো ভালোবাসা। চুপ থাক, তুই যা অনুর সাথে দেখা কর। আর শোন, অনুর থেকে শুনবি ওই বাড়ি কিসের ঝামেলা হয়েছে। টপিক মেনে যাবি আর ওর সাথে কথা বলার, তারপর তাকে জানার বোঝার চেষ্টা করবি। আর এমন করে কথা বলবি যেন শুনে মেয়েটা তোর প্রতি ইমপ্রেস হয়। তবে বেশি গদ ভাব নিবি না, তাহলে ভাববে তুইও সব ছেলের মতো মেয়েদের দেখলে প্রেম করতে লাফিয়ে পড়িস। শোন, মেয়ে পড়ানোর আগে ভালো মতো ভাববি, বেশি ভাবও নিবি না, আবার ভাবও দেখাবি না। একটু নিজের ব্যক্তিত্ব বজায় রাখবি। মেয়েটাও তোর ভাবনায় আসার আগে তুই যেন ওর ভাবনাতে প্রবেশ করিস, সেরকম করে কথা বলবি। টপিক পাবি আগে যেটা দিয়ে শুরু করতে বললাম করিস। কাজের মেয়েটা চলে আসে। শাওন শরবত খেয়ে চলে যায় বাইরে। নিলয় কাজের মেয়েটাকে ডাকলো। সে মাথা নিচু করে মুচকি এসে নিলয়ের সামনে দাঁড়ালো। এই মেয়ে এইভাবে তাকায় কেড়ে? হায় হায়, শেষমেশ! ধুর না, কি ভাবছে নিলয়? নিলয় বলল, আচ্ছা, বাড়িতে কি হচ্ছিল একটু বলো তো। কিসের? ওই যে ঝামেলা, জমি ব্যাপারটা কি? ও, আসলে নাদিয়া আপার বিয়ের সময় জমি বিক্রি করেছিল চাচা, তাই সেটা নিয়ে ঝামেলা। অল্প টাকা দিয়েছিল, বাকি টাকা দেবে বলে ওনারা জালিয়াতি করে দলিল বানিয়ে উল্টো জমি হাতিয়ে নিয়ে টাকা দেবে না বলেছে। আচ্ছা ধন্যবাদ, যাও তুমি। কথাটা বলে নিলয় রুমের আশেপাশে তাকালো। সত্যি মেয়েরা সুন্দর হয়, কারণ তাদের রুমটা যথেষ্ট গোছালো থাকে। এজন্য কোনো ছেলেকে ভালোবাসলে মেয়েরা তাকে আগে গোছানোর দায়িত্ব নেয়। মেয়েরা কখনো কোনো জিনিসের ভাগ দিতে চায় না, বিশেষ করে ভালোবাসার মানুষকে তো কখনো না। তাই আগে তাকে গোছানোর দায়িত্ব নিয়ে তার মতো করে ভালোবাসতে চায়, যেন ছেলেটা তাকে কখনো ছেড়ে যায় না। বর্তমানে অনেক ছেলেমেয়ে ভাবে রুম রেটিংয়ের মধ্যে ভালোবাসা টিকে থাকে, তাই যখন কেউ কারো থেকে চলে যায় অপরজন কান্না করে তার জন্য। আসলে ধারণাটা ভুল। মানুষ প্রেমে পড়ে দুইভাবে, একটা ভালো লাগায় আর একটা চিন্তা ভাবনা করে। তবে ভালো লাগার মধ্যে একটা বিশাল ধাপ আছে প্রেমে পড়ার মধ্যে। আপনি খুব গুছিয়ে কথা বলতে পারেন, আপনি সুন্দর করে কথাগুলো সাজিয়ে বলতে পারেন, আপনার প্রেমে পড়তে মেয়েরা বাধ্য। সে সময়
কখন বুঝবেন আপনার প্রেমে মেয়েরা পড়েছে? যখন দেখবেন বারবার মেয়েটা বলছে আপনি খুব গুছিয়ে সুন্দর করে কথা বলেন, তার মানে কিছুটা হলেও মেয়েটা আপনার উপর ইমপ্রেস। তাই যদি কেউ কথার প্রেমে পড়ে, সেই প্রেমটা অতীব গাঢ় হয়। তখন রুম ডেটের পরে ছেড়ে যাওয়া নয়, এমনিতেই কয়েকদিন পর কথা বলা অফ করে দেন। দেখবেন মেয়েটা আপনার জন্য মন খারাপ করে বসে আছে। নেহার ছবির দিকে তাকিয়ে আছে নিলয় বেশ কিছু সময়, কিন্তু যখন দরজার কাছে চোখ পড়ে দেখে কাজের মেয়েটা নিলয়ের দিকে সরাসরি তাকিয়ে আছে। আরে এটা কি হচ্ছে? মেয়েটার মতলব শিওর বলে দিচ্ছে নিলয়কে লাইন মারতে আসছে। অবশ্য ভালোই লাগছে। কোনো মেয়ে ছেলের দিকে তাকালে সেই ছেলের ভাবনাগুলো তখন বেশ অন্যরকম হয়ে যায়। নিজেকে তখন সবার থেকে বেশি নায়ক নায়ক মনে হয়। নিলয়েরও তাই হচ্ছে। আহা, মেয়ে যেমনই হোক না কেন নিলয়ের দিকে তাকাচ্ছে তো। নিলয় মেয়েটাকে ডাক দিল। মেয়েটা আশেপাশে তাকিয়ে ভিতরে প্রবেশ করলো। ওরে বাবারে, মেয়েটা চালু আছে রে, যেন কেউ সন্দেহ না করে, সব দিকে খেয়াল রাখছে। নাম কি তোমার? রাইফা। আপনার নাম নিলয়, তাই না? তুমি জানো? হ্যাঁ, বিয়ের দিন তো আমরাই গেটের কাছে ছিলাম। আপনাকে অনেকে নাম ধরে ডাকছিল। জানেন, লুকিয়ে লুকিয়ে কত মেয়ে আপনাকে দেখছিল। এমা কেন? সরাসরি বলো, বললে হয়তো আমি নিজেকে দেখতাম। ফাজিল ছেলে, ভাবলাম কেন তাকাচ্ছি সেটা জানতে চাইছেন, আর উনি আসছে সরাসরি দেখাতে। আসলে সবার থেকে আপনার স্টাইল আলাদা ছিল। গ্রামে এমন স্টাইল বা ছেলে কমই দেখা যায়, তাই একটু সবার নজরে ছিলেন। তোমার নজরেও ছিলাম? জানি না। আচ্ছা, আপনি কিসে পড়েন? আমি তো পারি না। আমার একটা ট্যাক্সি আছে শহরে, তাই চালিয়ে সংসার চালায়। 3টা বাচ্চা আছে। আমার বউটাও অসুস্থ পড়ে আছে। ফাজিল ছেলে। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 10-এ, নিধিতার সাথে। আর আমি এখানে কাজও করি না। আসলে আমার আম্মু অসুস্থ। ওনাকে হসপিটালে ভর্তি করতে অনেক টাকা লাগবে, কিন্তু সেরকম করা হচ্ছে না। চাচাদের কাছে, মানে নেহা আপুর আব্বুদের থেকে টাকা নিয়েছি অনেক ওষুধের জন্য, কিন্তু এখন তো ওনাদেরই সমস্যা চলছে। আমার মা এখানে কাজ করে। 2 বাড়ির পরেই আমাদের বাড়ি। আপনি যাবেন আমাদের বাসায়? না থাক, গরিবের বাসায় আপনি যাবেন না। মায়ের জায়গাতে আমি কয়েকদিন ধরে কাজ করছি। এখানে চাচিরা অনেক ভালো। আমাকে কখনো কোনো কাজ করতে বলেনি এখনো। নিজের থেকেই করছি। খালি বলছে মায়ের সেবা করতে, কিন্তু কি করব, না আসলে তো সংসার চলবে না। নিলয়ের মনটা খারাপ হয়ে গেল। নাদিয়াদের বাড়িতে সমস্যা জন্মি নিয়ে বিয়ের জন্য তারাই জমি বিক্রি করে দিয়েছে। নিলয় বুঝলো না এত ঝামেলা কেন। তার উপর এই রাইফা মেয়েটার মায়ের অসুস্থতা। মেয়েটাকে দেখতে ফর্সা না, কিন্তু শ্যামবর্ণের, যার জন্য আরও বেশি মায়াবী লাগছে। অনেকটাই ফ্রি। মেয়েটা মন খারাপ করে দাঁড়িয়ে রইল। নিলয় বললাম, তোমার মায়ের কি হয়েছে? কিডনির সমস্যা হয়েছে। ডক্টর বলেছে অনেক টাকা লাগবে, আর শহরে হাসপাতালে নিয়ে যেতে হবে। কিন্তু হাসপাতালে ভর্তি করতেও ঝামেলা। আমাদের মতো গরিব তো হাসপাতালের করিডোরে রাখবে। আরে ধুর, কি বলো? চিন্তা করো, সব ঠিক হয়ে যাবে। তুমি যাও, দুপুরের পরে তোমাদের বাড়িতে আসবো, তোমার মাকে দেখবো। সত্যি? তাহলে যাই। আপনি অনেক ভালো। রাইফা চলে গেল। মেয়েটার হাসিটা সুন্দর। এ কারণেই বলি প্রতিটি মেয়ের সুন্দর হয়। কালো হলেও যে সুন্দর হয়, কারণ প্রতিটা মেয়ে কোনো না কোনো দিক সৌন্দর্য নিয়ে সৃষ্টি হয়। কারো হাসি সুন্দর, কারো নাক সুন্দর, কেউ মিষ্টি করে কথা বলে, কারো চুল সুন্দর, কারো দাঁত, কারো হাঁটা, কারো খাতিরদারি। সব মিলিয়ে প্রতিটি মেয়েই সৌন্দর্যের অধিকারী হয়। তবে কোনো মেয়েই সব সৌন্দর্যের গুণ নিয়ে সৃষ্টি হয় না। আপনার দেখা সেরা সুন্দরী মেয়ের ব্যাপারে খোঁজ নিয়ে দেখুন, কোনো না কোনো সমস্যা আছে। সবাই পারফেক্ট হয়ে আসে না। নিলয় পকেট থেকে ফোন বের করলো। কল লিস্টে ঢুকে ঢাকা শহরে সবচাইতে নামকরা হসপিটালের মেইন ডক্টরকে কল দিল। ওপাশ থেকে শুনতে পেল, স্যার আপনি আপনি ফোন দিয়েছেন? কি সমস্যা আমাকে বলুন, কি হয়েছে? কিন্তু কিছুই না, আমি একটা ঠিকানা মেসেজ করে দেব আপনাকে। এই ঠিকানায় আমার রিলেটিভ থাকে, একটা অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিবেন। আর যে রোগী যাকে তাকে যেন ভিআইপি কেবিন রেখে একেবারে সুস্থ করে পাঠিয়ে দেবেন। আমি ওনাকে কিন্তু দেখতে যাব আপনারা কেমন সেবা করছেন। আর হ্যাঁ, টাকা নিয়ে ভাববেন না। স্যার
কেন লজ্জা দিচ্ছেন? টাকার কথা কি বলেছি? আপনি কোনো চিন্তা করবেন না। আমি এখনই অ্যাম্বুলেন্স পাঠাচ্ছি, আর সাথে ডক্টরও, যদি পথে কোনো সমস্যা হয়, কিছু যদি না করতে পারি, তখন আপনি রেগে যাবেন। তখন পুরো হসপিটালেই তো। থাক সেসব, এখনই পাঠিয়ে দিন, আমি পুরো ঠিকানা দিচ্ছি। নিলয় ফোন কেটে দিল। মনে মনে হাসলো। একটা ফোন কল অনেক কিছুই বদলিয়ে দেয়। এটার জন্য ছোট থেকেই কত কিছু ভেবেছে নিলয়। নিলয় দেখেছে বারবার স্কুল, কলেজে কিংবা ভার্সিটিতে প্রভাবশালী লোকেদের হস্তক্ষেপ। তাদের ছেলে মেয়ে ফেল করলে একটা ফোন করে উপরের ক্লাসে তুলে দেয়। মারামারি করলে, দোষ করার পর থানায় গেলে একটা ফোন করলে তাদেরকে ছেড়ে দিতে হয়। ভর্তি পরীক্ষার সিট না পেয়ে মেধাবী ছাত্ররা রাস্তায় হায় হায় করে। ওদিকে একটা ফোন কলে খারাপ ছেলেদের সিট বুকিং দিয়ে পরীক্ষা না দিয়েই পাশ করিয়ে দেয়। ভাবতে পারুক আর না পারুক, একটা ফোন কলে চাকরি হয়ে যায়। এইটাই তো ফোন কল, জীবনকে বদলে দেয়। সবাই স্যার স্যার করে, আহা। আচ্ছা, দেশের সবাই মানে সব শ্রেণীর লোকেরা কেন স্যার স্যার করে? নিলয় করেটা কি? থাক না, একটু রহস্য। নিলয় আবারও ফোন করলো। দেশের নাম করা একজন উকিল, যে 5 মিনিটেই যে কোনো জটিলকে সহজেই ঠিক করে দিতে পারে। নাদিয়ার বাবা মানে আলিম আঙ্কেলের কাজটা সহজ করে দেবে। ফোন বাজছে। যখন ফোন করে নিলয়, তখন দেখে শাওন ভিতরে আসছে। নিলয়ের পাশে বসতেই ওপাশ থেকে ফোন রিসিভ হয়। শাওনকে অবাক করার জন্য একটু ফোনে স্পিকারে দেয় নিলয়। ওপাশ থেকে বলল, নিলয় স্যার, আপনি ফোন দিয়েছেন, বলুন স্যার কি করতে পারি? আমি একটা ঠিকানা দেব। এই ঠিকানা আপনি লোক পাঠিয়ে সব কিছুর খবর নেবেন। হয়তো জমি নিয়ে ঝামেলা, আপনি খোঁজ নিয়ে বুঝতে পারবেন। ও আরে স্যার, আপনি এসব কি বলছেন? আমি কোনো লোক পাঠাবো, নিজেই যাব এই ঠিকানায়। আপনি চিন্তা করবেন না, যা বলবেন তাই হবে। কে? স্যার, আর কোনো সমস্যা হলে জানাবেন। ভাবতেই পারছি না আপনি আমাকে কল দেবেন। ফোন কেটে দিয়ে শাওনের দিকে তাকালো নিলয়। শাওন নিলয়ের দিকে অবাক চোখে তাকিয়ে আছে। নিলয় মুচকি হাসলো। ও বলল, কার ফোন ছিল ওটা? ঢাকায় একজন বড় উকিলের ফোন। জমির মামলা বেশ ভালোই বোঝে। তোকে ওই উকিল স্যার স্যার করছিল? এ ভাই, তুই কে ভাই, একটু বলবি? নিলয়, তোর বন্ধু নিলয়। আবার কে? চুপ থাক, শোন, অনুর সাথে কথা বলছে। আচ্ছা, পরে শোনাবো। তুই বাইরে তাকিয়ে দেখ, রুমে কেউ আসে নাকি। এক্সের রুম ঘাটতে বেশ ভালোই লাগবে, ইচ্ছেও করছে খুব। যা বন্ধু, আমি তোর পেছনে আছি। শাওন দরজার কাছে যেয়ে দাঁড়ায়। নিলয় চারপাশে খুঁজতে থাকে কিছু আছে নাকি। হঠাৎ একটা কাপড় দেখে চমকে ওঠে। শাওনকে ডেকে বলে নিলয়, দেখ তো, এটা কি কাপড়? শাওন এসে নিলয়কে আস্তে করে কয়েকটা ঘুষি দিয়ে বলল, ভাই, তোর মেয়েদের রুম ঘাটতে হবে না। ছি ছি, মেয়েদের কি সব কাপড় হাতে তুলে নিয়ে আমাকে ডেকে দেখাচ্ছিস? ইয়াদব ছেলে, মেয়েরা এটা। নিলয় জোরে ঝাড়ি দিয়ে বলে, থাম থাম, জানি কোথায় কোথায় পড়ে, চুপ থাক। তুই যা, দরজায় দাঁড়া। শাওন চলে যায়। দুই বন্ধুর ফাজলামও বেশ লাগছে। এগুলো মিস করবে নিলয় ঢাকাতে চলে গেলে। নিলয় রুমের চারপাশে ভালো মতো খুঁজলো, কিন্তু কি খুঁজতেছে নিজেই জানে না। কষ্ট করলো বেকার। ক্লান্ত হয়ে বিছানায় এসে বালিশ তুলে মাথায় দিতে যাবে, দেখে একটা কালো রঙের ডায়েরি। মনে হয় এইটা খুঁজছিল নিলয়। ডায়েরি খুলল। নিলয়ের আবারও অন্যের ডায়েরি পড়তে সেই ভালো লাগে। প্রথম পাতায় বান্ধবীদের নিয়ে কী সব অকাজ কুকাজ লেখা, ইয়াক। তারপর কয়েক পাতা উল্টিয়ে দেখল নিলয় নামের ছেলেটা আমাকে রোজ রাস্তার পাশে দাঁড়িয়ে দেখে। ছেলেটার চোখে অনেক মায়া। নির্দ্বিধায় সেই মায়ায় পড়ে যেতে ইচ্ছা করে। আরও কয়েক পাতা উল্টিয়ে দেখে আজকে ছেলেটাকে নিজেই প্রপোজ করেছি, ছেলেটাও আমাকে ভালোবাসে। আরও কয়েক পাতা লেখা, আমি পারবো না ওর সাথে থাকতে, যদিও কষ্ট হবে, কিন্তু আমি চাই না আমার কেরিয়ার নষ্ট হোক। আমার কেরিয়ারের জন্য সব কিছু ত্যাগ করতে পারবো। আরও পৃষ্ঠা পর, আচ্ছা ও তো বলেছিল আমাকে সাপোর্ট করবে, সে পারবে। না থাক, দরকার নেই, আমি একাই পারবো। যখন ডাক্তার হব তখন সে ঠিকই আমাকে ভালোবাসবে। আচ্ছা, তখন কি ভালোবাসা থাকবে? আর ডায়েরি লিখবো না। আমি চাই নিলয় ভালো থাকুক। যদি আমি স্বার্থপর, নিজের ক্যারিয়ারের জন্য তাকে ছাড়ছি। আর কিছু লেখা নেই। ডায়েরিটা জায়গা মতো রেখে দিল নিলয়। নিলয় চাইল নেহাকে নিলয়ের করে নিতে পারে,
কিন্তু নিলয় নিজেই অবাক হয়েছে নিলয়ের কোনো অনুভূতি ওর প্রতি কেন কাজ করছে না। নেহার কথা আগের মতো কেন সবসময় মনে পড়ছে না। আগে কারণে অকারণে সবসময় সে নিলয়ের ভাবনাতে চলাচল করত, এখন কেন করে না। অবহেলা পেলে ভালোবাসা যে পরিবর্তন হয় তা আজ বুঝতে পারছে নিলয়। ভালোবাসা তখনই গাঢ় হয় যখন দুজন কাছাকাছি থাকে, দূরে গেলেও যোগাযোগ থাকে। কিন্তু একবার কয়েকদিনের জন্য ব্রেক নিলে বা যোগাযোগ অফ করলে ভালোবাসার পার্সেন্টেজ কম আসতে থাকে। এজন্য রোজ একবার হলেও প্রিয় মানুষকে খোঁজ নেওয়া দরকার, যেন ভালোবাসা না হারিয়ে যায়। কারণ ভালোবাসা না হারালেও যে তিক্ততা আসে সেটা কখনো আর আগের মতো ভালোবাসতে শেখায় না। দুপুর হয়ে গেছে, রাইফা এসে খাওয়ার কথা বলে গেল। নিলয়রা দুজন প্রস্তুত হচ্ছে খাবার জন্য। সে সময় ফোন বেজে ওঠে, তাকিয়ে দেখে মাইশার ফোন। ফোনটা হাতে নিয়ে বেশ কিছু সময় ফোনের দিকে তাকিয়ে ভাবল। মাইশা আগে নেহার বড় কোনো প্রয়োজন আর খোঁজ খবর ছাড়া ফোন দিত না, কিন্তু আজকে অকারণে 3বার ফোন করেছে। ব্যাপারটা কি? ওর কি হলো? সমস্যাটা কি ওর? ভাবতে ভাবতে ফোন কেটে গেল। নিলয় নিজেই ব্যাক করলো। নিলয় না, তুই কই? বাড়িতে আসবি না? বাড়িতে কত কাজ, তুই নেই কেন? তুই কি আমাকে এগুলো বলার জন্য ফোন দিয়েছিস? না তো কি, তোকে আমার খেদে কাজ নেই, এমনি এমনি ফোন দিতে যাবো? বাড়িতে আসি আমরা, মেলা কাজ। ফোন রাখ, তুই কাজের জন্য আমাকে ফোন দিস। হারামি মশা মাইশা, 5 টাকার পয়সা। নিলয় না, তেলাপোকার বাচ্চা টিকটিকির ঝোল খাস। ফোন কেটে দিল। বাঁদর মেয়ে নিলয়কে কাজের জন্য ফোন করছে, কি সাহস ওর! বাড়িতে যেয়ে ওকে বোঝাবে নিলয়কে অর্ডার করার। ও জানেই না নিলয় অর্ডার শোনে না, অর্ডার করে। নিলয়রা খেতে বসলো। বেশ বড় রকমের মাছ রান্না করা হয়েছে। দুইজনকে 2টো বড় রুই মাছের মাথা দেওয়া হলো। বাড়ির পুরুষেরা সবাই একসাথে বসে খেলো। খাবার টেবিলে দাদুকে দেখলো না, মেজাজটা গেল খারাপ হয়ে নিলয়ের। যার জন্য আসলো বেটা সেই লোকটাই মিসিং। সামনে পেয়ে দাদু তোর ওনার লঙ্গি হরণ করবে নিলয়। সামনে পেয়ে দাদু তো ওনার লঙ্গি হরণ করবে নিলয়। খাওয়া শেষ করে নিয়ে আবারও সেই রুমে আসলো। 3টা বেজে গেছে খেতে খেতে। এখন নিলয়দের যেতে হবে। দাদুর জন্য অপেক্ষা করতে করে দেখে উনি বেশ হন্তদন্ত হয়ে ঘরে ফিরছেন। মুখ দেখে মনে হচ্ছে বিশাল কিছু একটা হয়েছে। আলিম আঙ্কেল দৌড়ে কাছে গেলেন। কি হয়েছে আব্বা? ওরা আমাদের জমিতে পিলার বসিয়ে দিয়েছে, আমাকে ধাক্কা দিয়েছে। এত বুঝলাম, বুঝলো না। পুলিশের ভয় দেখালাম, শুনলো না। কিন্তু জমি তো আমাদেরই, এখনো পুরো টাকাই ওরা শোধ করেনি। ওরা আমাদের থেকে প্রভাবশালী, পুলিশদের সাথে ওদের যোগাযোগ আছে। চিন্তা করো না, আমার এক বন্ধু ঢাকায় পুলিশ দেখি, তাকে সবটা বলেছি। কি করে ও? কেউ কিছু করবে না। আমাকে একবার যাকে জমি বেচেছেন তাকে দেখিয়ে দিবেন প্লিজ। নিলয়ের কথা শুনে সবাই চুপ হয়ে গেল। বিয়ের জন্য জমি বিক্রি করতে হয়েছে, ব্যাপারটা যদি শ্বশুর বাড়ির লোকেরা জেনে যায় তাহলে কেমন হয়? সবটা বুঝতে পেরে ওনারা সবাই চুপ হয়ে গেল। ছোট চাচা এসে বলল, দাদু আসছে, কিছু বলার থাকলে বলো। তারপর যদি থাকতে হয় তবে তোমরা বাড়িতে থেকে যাও, আর না হলে। আত্মীয়কে কেউ চলে যেতে বলতে পারে না। নিলয় মুচকি হাসলো। ওনারা নিরুপায়। একে আত্মীয়র সামনে লজ্জাজনক ঘটনা, তার উপর জমির ঝামেলা, সব মিলিয়ে ওনাদের করুণ অবস্থা। অথচ রাজ মানে নিলয়ের বাড়ির কেউ জানে না এখানে কি হচ্ছে। সত্যি মেয়ের বাবারা হয় অনেক মহৎ। তারা নির্দয়া হয়ে মেয়েকে অন্যের বাড়িতে পাঠায়, অথচ মেয়েরা জানেই না বাবা তাকে কিভাবে কেমন করে অন্যর হাতে তুলে দিচ্ছে। নাদিয়াও জানে না তার বাবা তাকে কিভাবে বিয়ে দিল, অথচ নাদিয়া ঠিকই ভালো সুখে আছে। মেয়ের বাবার এটাই তো বড় চাওয়া, যেন মেয়ে পরের বাড়িতে যেয়ে সুখে থাকে। অপর পাশ থেকে যখন মেয়ে বলে, বাবা আমি এখানে ভালো আছি, সুখে আছি, মেয়ের বাবার এটাই তো বড় চাওয়া। কিন্তু সত্যি বলতে এটার জন্যই মেয়ের বাবার অনেক কষ্ট করতে হয়। নিলয়ের হাসি দেখে ওনারা আর কেউ কোনো কথা বলছে না। শাওন ইশারা করলো বাড়ি থেকে বের হতে। নিলয় দাদুকে বউভাতের কথা বলে চলে আসলো। নিলয় জানে না তারা এরকম পরিস্থিতিতে কিভাবে যাবে। বাড়ি থেকে বের হতেই রাইফা দৌড়ে আসলো। নিলয়ের সামনে দাঁড়িয়ে বলল, আপনি যাবেন না আমাদের বাসায়? যাবো, চলো। শাওনকে সাথে নিয়ে যখন রাইফাদের বাড়ির দিকে যাবে,
দেখে অনু আসে নিলয়দের সামনে। নিলয়কে দেখেই বলতে থাকে, আরে বিআই সাহেব, কেমন আছেন? ভালো আছো? আমাকে তো এত সুন্দর করে জিজ্ঞাসা করলে না কেমন আছি। তোমাকে তো জিজ্ঞাসা করেছিলাম, তুমি শোনোইনি। নিলয় মনে মনে বলে, ওরে শালা, এরা তুমিতেও চলে এসেছে। কেমনে ম্যান, কেমনে? লাভগুরু থেকে নিজের নামটা সরিয়ে নিতে হবে রে। নিলয় বলল। তোর কথা বলতে বলতে যা, আমি একটু পিছিয়ে আসছি। কথাটা বলে ফোন বের করলো, রিং দিল এইখানকার এমপি সাহেবকে। নিলয় যেখানে আসে তার সব জায়গার সবার নাম্বার রাখা। রিং দিতেই নিজের পরিচয় দিল নিলয়। তখনই উনিও স্যার স্যার শুরু করে দিলেন। নিলয় একটু হাসলো। স্যার বলুন, কি করব? জি, এই ঠিকানায় এখনই আসুন আর তাদের পুরো সমস্যা সলভ করে দিয়ে যাবেন। না হলে আমি কিন্তু জেলা প্রশাসকের সাথে কথা বলবো, আপনার নামে রিপোর্ট করব। আরে স্যার, এসব কি বলছেন? আমি নিজেই যাচ্ছি, চিন্তা করবেন না। বাট আপনাকে কি ওখানে পাবো? আপনার সাথে দেখা করব? আমি আসছি, কিন্তু ওনারা যেন বুঝতে না পারে। ওকে স্যার। আরেকটা কথা, আপনার অ্যাকাউন্টে নাম্বার 658... তাই তো? জি স্যার। আমি আপনার অ্যাকাউন্টে টাকা দিচ্ছি, পুরো টাকাটা যেন ওনাদের ফেরত দিবেন। আর তাদেরকে কিছুই বলবেন না, টাকা কেন লাগবে ওনারা জানে। ওকে স্যার। যারা জমি নিয়েছে তারা পুলিশকে জানিয়েছে, আর নিলয় পুলিশের বাপকে জানালো। রাইফাদের বাড়িতে আসলো, ছোট্ট একটা বাড়ি, মাটির বাড়ি। দেখতে বেশ ভালোই লাগছে। কতদিন পর মাটির বাড়ি দেখছে। ওর মা বারান্দায় একটি খাটে শুয়ে আছে। রাইফা আসতে বললে শুনল। আশিস সাথে কারা আসছে? মা, ওনারা নাদিয়াপুর দেবর হয়। নিলয় এসে ওনাকে সালাম দিল। রুগ্ন মহিলা, মুখে অজস্র মায়া। মহিলাকে দেখে বুকটা কেঁপে উঠল নিলয়ের। ঠিক মতো খায় না, শরীরটা যেন একদমই ভেঙে পড়েছে। নিলয় বলল, আন্টি চিন্তা করবেন না, আপনি ঠিক হয়ে যাবেন। আশা দিচ্ছ বাবা, আমি যে ঠিক হব না, অনেক টাকা লাগবে। কোনো টাকা লাগবে না, আপনি ঠিক হয়ে যাবেন। ঠিক সে সময় অ্যাম্বুলেন্সের শব্দ শুনল। 3 জন লোক গাড়ি থেকে বেরিয়ে আসে। যিনি ডাক্তার তিনি মনে হয় ফোন দিয়ে উপর মহলে বলল ঠিকানা অনুযায়ী পৌঁছে গেছে। রাইফা, অনু, শাওন অবাক হয়েই দেখছে, গ্রামে অ্যাম্বুলেন্স কেন আসলো? অনেকেই দেখার জন্য রাইফাদের বাড়ির দিকে এগিয়ে আসে। রাইফার বাবা বাড়িতে আসে। উনি আসতেই ওনাকে সবটা বললেন নিলয়। প্রথমে অবাক হয়, কিন্তু সবকিছু বুঝিয়ে বলার পর ওনাকে রেডি করিয়ে রাইফাকে সহ হসপিটালে পাঠিয়ে দিল নিলয় ওর মায়ের সাথে। রাইফাদের বাড়ি থেকে বেরিয়ে নাদিয়াদের বাড়ির দিকে আসলো। ওদিকে শাওন, অনু বেশ জমিয়ে কথা বলছে। নিলয় তাকিয়ে তাকিয়ে দেখছে কেবল। আহারে, নিলয়ের উপরের ক্রাশ, নিলয়ের বন্ধুর বউ। ক্রাশ যখন ভাবি, দেখো আর দাও হাতে তালি। আলিম আঙ্কেলদের বাড়ির এসে দেখে অনেকগুলো গাড়ি বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। পুলিশ সহ আরো অনেক লোক দেখলো বাড়ির সামনে আশেপাশে দাঁড়িয়ে আছে। গ্রামের লোকেদেরও দেখলো বেশ ছুটেই আসছে কি হয়েছে তা দেখার জন্য। নিলয় ভিড় ঠেলে ভেতরে ঢুকলো, শুনতে পেল। স্যার বলুন, আপনার সমস্যা কি? কি হয়েছে তাড়াতাড়ি বলুন। আরে আপনি এখানে কেন? আমি ভাবতেই পারছি না আপনি এখানে আসবেন। এত কিছু জানি না, কি ঝামেলা হয়েছে বলুন। আসলে বমি নিয়ে। ওকে বলুন সব। ছোট চাচা সব বললেন এমপি সাহেবকে। তারপর এমপি সাহেব কাকে যেন ফোন করলো। ঠিক তার 10 মিনিট পর যারা জমি নিয়ে ঝামেলা করেছিল তাদের সবাইকে তুলে এনেছে এই বাড়িতে। শাওন এবং বাড়ির সবাই এইগুলো দেখে অবাক। হয়তো তারা ভাবছে এমপি সাহেব কেন এমন করছে। ওনাদের জমি নিয়ে কি হচ্ছে আমি জানি না, ওনাদের জমি ফেরত দিবি। আর এই নে ওনারা যা টাকা নিয়েছিল জমির জন্য, এরপর যেন ঝামেলা না শুনি। আর যদি ঝামেলা হয় তবে খবর আছে। উনি সব কাজ কমপ্লিট করে জমির কাগজগুলো নাদিয়ার বাবার হাতে তুলে দিয়ে চলে আসবে। ঠিক সে সময় এমপি সাহেব ওনার কানের কাছে মুখ নিয়ে কি যেন বললেন। নিলয়ও ভিড় থেকে চলে আসে ওনাদের বাড়ি থেকে। আমি কিন্তু জানি এইসব তুই করেছিস। শাওন বাইক চালাচ্ছে, নিলয় পিছনে বসে আছে। নেহার কথা ভাবার চেষ্টা করলো, কিন্তু নিজেই বুঝতে পারছে না নেহাকে নিয়ে নিলয় ভাবলেই কেমন যেন বিরক্ত লাগছে নিলয়ের। সত্যি ওর প্রতি নিলয়ের কোনো ফিলিংস কাজ করতে পারছে না।
যে মেয়েটাকে আগে নিলয় সব সময় কল্পনাতে ঘর বাঁধার স্বপ্ন দেখেছে, সেই মেয়েটাকে নিয়ে এখন ভাবতেই ভালো লাগছে না। ভালোবাসা কি তবে পরিবর্তনশীল? পরিবর্তনশীল। মানুষ হাজবেন্ড বা বউ থাকা সত্ত্বেও অন্য মানুষের প্রতি ভালোবাসার মতো টান অনুভব করে। এজন্য ভালোবাসা সবসময় একই রকম থাকে না। কোনো না কোনো সময় প্রখর ভালোবাসার অনুভূতি নিঃশেষ হবেই। কিন্তু নিলয়রা কেন নিঃশেষ হতে দেবে? আমরাই পারি প্রতিটা ভালোবাসাকে টিকিয়ে রাখতে। নিয়ে আগে চাইলেই নিলয়ের ভালোবাসাটাকে টিকিয়ে রাখতে পারত, কিন্তু সে এমন করেনি। নিলয়কে কষ্ট দিয়ে এখন আসছে ভালোবাসা দেখাতে। কথা বলিস না কেন নিলয়? বাইক চলছে, বিকেল হয়ে গেছে অনেকটা সময় আগে। রাইফা হয়তো অবাক হচ্ছে হুট করেই এত কিছু হয়ে গেছে ভেবে। আলিম সাহেবও হয়তো ভাবছে হঠাৎ করে তাদেরই এমপি সাহেব ওনাদের মতো সাধারণ একজনের বাড়িতে এসে জমির ব্যাপারটা একদমই সহজ করে দেবে। ওনারাও অবাক হয়েছে। মানুষের চমকানো মুখ বা অবাক করা দেখলে নিলয়ের বেশ ভালোই লাগে। অনু তোকে কি বললো? ওনাদের জমির ব্যাপারে কথা বলতে বলতে অনেক কথা হলো। বন্ধুত্ব বাতিয়ে নিলাম। তুই কিন্তু অনুর ক্রাশ, তবে অনু নেহার আর তোর ব্যাপারটা জানে, এই জন্য আমরা আরো সহজভাবে কথা বলতে পেরেছি। এখন কালকে খালি ওরা বউ ভাতে আসলেই হবে, বাকিটা আমি দেখে নিব। তুই একটু বলে দিস কিভাবে প্রপোজ করব। আচ্ছা। নেহার কথা শাওন বলতেই মনে পড়ে সকালে খাবারের সময় নাদিয়া আর রাজ নিলয়ের বিয়ে নিয়ে আলাপ করছিল, কিন্তু এটা কখনো সম্ভব না। নাদিয়া হয়তো এটার জন্যই নিলয়কে রাতে দেখা করতে বলেছিল। নিলয় নেহাকে কখনো বিয়ে করবে না। নিলয়ের জিদের কাছে নিলয়ই হেরে যাবে, কখনোই না। দরকার হলে এ বাড়িতে কখনো আসবে না, কিন্তু নিলয় নেহাকে বিয়ে করবে না। নিলয় চায় না তার সাথে আবারও কোনো এক সম্পর্কে জড়ায়। নেহা এখন নিলয়ের নতুন সম্পর্ক রাজের শালী, আর অন্য কিছু ভাবতে চায় না নিলয়। কথাগুলো ভাবতে ভাবতে ফোন বাজতে থাকে নিলয়ের। পকেট থেকে হাত নিয়ে দেখে আননোন নাম্বার। রিসিভ করে সালাম দিতেই অপাস থেকে নীরবতার রোল পড়ে যায়। কে বলেছে? হ্যালো, কে আপনি? ফোন কেটে দিল। আননোন নাম্বার তেমন রিসিভ করা হয় না। ফোন পকেটে রাখতে যাবে, তখন বেজে ওঠে। নাম্বার না দেখি রিসিভ করে বলল, আরে ভাই, কে আপনি? তোর মামা আমি। নাম্বার না দেখে রিসিভ করা শিখে গেছিস কবে থেকে? সরি মামা। বলো, কিছু বলবা? কোথায় তুই? মাইশার ওষুধ নিয়ে আসছি, চিন্তা করো না। আরে নাদিয়ার শ্বশুর কেন তো নাম্বার নিল? কি অঘটন ঘটেছে ওইখানে? ধুর, কি করলাম আবার? দুপুরে খেয়ে বুড়োকে দাওয়াত দিতে চলে আসলাম আর কি। আচ্ছা, মনে হয় উনি কল দিতে পারে। ওকে। ডক্টরের দোকানে গেল, মাইশার হাত পোড়ার জন্য ওষুধ নিল। বাইকের কাছে এসে দেখে শাওন ফোনে কথা বলছে। নিলয় যে শুনল। তোমাকে মিস করছে। আচ্ছা, কালকে এসে আমার সাথে ঘুরবে তো? আচ্ছা, তুমি কিন্তু শাড়ি পরবা, লাল পেরে শাড়ি পরবা। সরিষা ক্ষেতের আইল দিয়ে তোমার হাত ধরে হাঁটার ইচ্ছে আছে। বাবা, অনু নাকি? রাখি, পরে কথা বলবা। আরে না না, কথা বল। কেটে দিয়েছে। ওর সাথেই কথা বললাম। এর মধ্যে নাম্বার আদান প্রদান হয়ে গেছে। বন্ধু বলে কথা। ওকে, যা, ভাবি ডাকবনি। সন্ধ্যা হয়ে আসছে, 5টা বেজে গেছে। নিলয় বাইকে বসলো, তখনই আবারও ফোন বেজে ওঠে নিলয়ের। আবারও অচেনা নাম্বার। রিসিভ করতে হলো। ওপাশ থেকে শুনল, নিলয় বলছো? আমি তোমার ভাবের আব্বা বলছি। জি আঙ্কেল, বলুন। তোমাদের বাসায় তো কাল আসছি। জি আঙ্কেল, আসবেন, কোনো সমস্যা নেই। সব কিছু প্ল্যানিং করা শেষ। আপনারা কি আসতে চাচ্ছেন না? আরে না, আজ সারাদিন ভেবেই নিয়েছিলাম মেয়ের বাড়িতে যাওয়ার হবে না। মনটা অনেক খারাপ ছিল, কিন্তু এখন খুশিতে এখনই যেতে ইচ্ছে করছে। জি। তোমার সাথে কথা আছে। নাদিয়া ফোন করেছিল তোমার ব্যাপারে, নাকি কি যেন বলবে, কিন্তু আমার আলাদা করে তোমার সাথে কথা আছে। আচ্ছা, রাখি আঙ্কেল। কিছু ভাবতে পারছে না নিলয়। বেটা এমপি সাহেব নিশ্চয়ই কিছু বলেছে কানে কানে। আর এদিকে নাদিয়া কি তবে সত্যি নেহার আর নিলয়ের ব্যাপারে উল্টোপাল্টা ভাবনাগুলো ওনার বাবার কাছে বলেছে? কিন্তু এটা কি করে সম্ভব? নিলয়ের মা বাবা এমনি বড় আব্বু কোনো দিন এটা মেনে নেবে না। আত্মীয়দের মধ্যে কোনো নতুনভাবে সম্পর্ক তারা কখনো মারবে না, এটা সবাই জানে। রাজও জানে এই একটা পরিবারের কথা মেনে নেবে না। তাহলে কেন এমন করছে ওরা?
বাড়ির কাছে আসতেই জোরে মিউজিক শুনতে পায়। নিলয়দের বাড়িতে যদি নিলয়ের পরে আর কোনো ড্যাশিং লুক ছেলে থাকে সেটা হলো জিশান। শয়তানটা পড়াশোনাতে যতটা ভালো, তলে তলে সে নিলয়ের লেভেলের ফাজিল, মিউজিক প্রিয়। নিলয়ের সাথে সবগুলো কাজিনদের ভালো আর ফ্রি সম্পর্ক, এজন্য যত সমস্যা আবদার সবাই নিলয়ের কাছেই করে। ওদের সবার একটা দিক কি, ভালো লাগে যতটা ফ্রি হোক না কেন তবু এরা নিলয়ের সামনে কখনো বেয়াদবি করে না। বাড়ির কাছে এসে সাউন্ড বক্সে মিউজিক শুনতে পেল নিলয়। সিমরানের মেয়ে আরাধ্যা বেশ ভালোই নাচতে পারে, পিচ্চি বয়সে বেশ নাচ শিখেছে। অবশ্য নিলয় জানে এটা সিমরানের কাজ, কারণ সিমরানের ইচ্ছা ছিল একজন বড় ডান্সার হবে, কিন্তু বাড়ির চাপে পড়ে ওনার ওকিলতি পড়তে হয়েছে। বাইক নিয়ে ভিতরে প্রবেশ করলেন, দেখে বাড়ির উঠোনে আরাধ্যা নাচছে। আর যে গান, তারে দূর থেকে কেবল ধূপ ধূপ শব্দই শোনা যাচ্ছে। আর জিশান আরও বেশি ডিজে অ্যাড করে দিয়েছে, বেশ ভালোই লাগছে গানটা শুনতে। বাড়ির উঠানে একটা চেয়ারে বসে আছে নেহা, নিধিতা, আরও অনেকজন। বাড়ির মেইন গেটে প্যান্ডেল সাজানো হয়েছে আরও ভালো করে, বাড়ির সামনে আরও বেশি করে সাজানো হয়েছে। সব কাজ মোটামুটি শেষ। সাউন্ড গেটের কাছে এসে নেমে চলে যায়। নিলয় হেলমেট মাথায় দিয়ে বাইক নিয়ে বাড়ির মধ্যে ঢুকলো। নেহা নিলয়ের দিকে তাকিয়ে আছে, স্টাইল মারতে ইচ্ছা করলো। বাইকটা বেশ জোরে স্পিড তুলে সবার সামনে হাইড্রোলিক ব্রেক চাপতেই পিছনের চাকা উঁচু হয়ে গেল। ইস, আজ যদি সিনেমায় দেখতো, এটা তো শো মোশনে দেখাতো সবাই। নিলয় বাইক থেকে হেলমেট খুলে নামলো। সবাই তাকিয়ে আছে নিলয়ের দিকে। নেহার দিকে না তাকিয়ে বাইকটা ঠিকমতো রেখে আসলো, মামার কাছে আসলো। নাদের বাবা কি বললো রে? তেমন কিছু না, ঠিক মতো পৌঁছেছে কি না এসব। ও, মাইশা ওষুধ আনছিস? আর বলিস না, সে কি কান্নারে, একটু পড়ে গেছে, কান্নায় ভেসে যাচ্ছিল ওর রুম। আর ওখানে এত বেশি কাজ ছিল যে বাজারে যেতে পারিনি। আর বান্দর মেয়েটাও না খেয়ে আছে দুপুর থেকে। না খেয়ে কেন? হাত পুড়ে গেছে, খেতে পারছে না হাতে। তোর মামি খাইয়া দিচ্ছিল, তবুও খেলো না। আবার খোদার জন্য বলেছে, কিন্তু যখনই কেউ খাইয়ে দিতে যাচ্ছে তখনই বলছে ক্ষুধা নেই, খাবে না। কি হয়েছে ওর, দেখতে একটু। মামার কাছে ওষুধগুলো দিয়ে ভিতরে আসবে আর চোখে নেহার দিকে তাকালো। নিলয়ের দিকে তাকাচ্ছে, তবে ওর তাকানোর মাঝে কোনো রাগ বা জেলাস টাইপ এমন কিছুই দেখলো না। তার মানে নাদিয়ার রাজের প্ল্যানের সবটাই ও জানে, কিন্তু নিলয়কে কেন বিয়ে করবে সেটাই বুঝতে পারছে না। নিলয় আর না তাকিয়ে ভিতরে গেল, সোজা 5 তলায় চলে আসলো। এটা মামাদের ফ্ল্যাট। মাইশার রুমে যেয়ে দেখে ও বিছানায় বসে খুব মনোযোগ দিয়ে ফোনে কি যেন দেখছে। বাম হাতের আঙুল দিয়ে একবার জুম করছে আর একবার পাল্টে পাল্টে দেখছে। নিলয় দরজার কাছে দাঁড়িয়ে মশা বলে ডাক দিতেই সে চমকে উঠে ফোন সরিয়ে ফেলল। নিলয়ের দিকে হাঁ করে তাকিয়ে আছে। নিলয় ওর বিছানায় যে ধপাস করে শুয়ে পড়ল। আর নিলয় বলল, মশা খুব মাথা যন্ত্রণা করছে, একটু কপাল টিপে দে। আসছে আমার নবাব রে। আর কারো পেলি না আমার কাছে আসছিস কেন? যা, তোর অরিন আছে, অনু আছে। আরে ধুর, অরিনকে গ্রহণ করব না। আর অনু এখন শাওনের। আর তাছাড়া আমি কাউকে ভালো ডালো আসতে পারবো না। তুই একটু হাত পা টিপে দে সব। যা তো সামনের দিকে। কথাগুলো বলার পরই মাইশা এসে নিলয়ের কপাল টিপে দিতে লাগলো। নিলয় ওর দিকে তাকিয়ে বলল, দুপুরে খাস নাই কেন? আর ফোনে এত মনোযোগ দিয়ে কি দেখছিলি? মনে হচ্ছে কারো পিকচার দেখছিলি। কে রে, কাউকে ভালোবাসিস? ওই আমাকে বলিস নাই কেন? মায়ের খাবি তুই? আমি আবার কাকে ভালোবাসবো? তাও তো ঠিক। তোকে আবার কে ভালোবাসবে? যে ঝগড়াটে ওই ছেলে তো তোর রাগ আর ঝগড়া আলাই পড়ে কাঁদতে কাঁদতে শেষ হয়ে যাবে। দেখা যাচ্ছে মাঝ রাতে বলছিস আইসক্রিম খাবো, এনে দাও। বেচারা আনবে না, বলবে তুই ঝগড়া বাঁধিয়ে দিছিস। তোর কাছেই খালি ঝগড়াটে আমি, সবার কাছে কত ভালো আমি জানিস তুই। এই তো জেনে কাজ নাই, শর্ত এখন মামির খাবার নিয়ে আসছি, এখনই খাবি। কিভাবে খাবো? হাত দেখেছিস? কথা বলতে বলতে মামি আসে। মামি এসে টেবিলে খাবার রাখতে রাখতে বলল, নিলয়, আমার এত সময় নেই যে এত বড় মেয়েকে এখনো খাইয়ে দেব। রেখে গেলাম, দেখো কি করবা। আর আমার অনেক কাজ আছে, পারলে তুই খাইয়ে দে ওকে। সারাদিন কত করে বললাম ওকে খেয়ে নিতে, খিদে নেই নাকি। গেলাম আমি। মামি চলে গেল। নিলয় মাইশার দিকে তাকালো। না খেয়ে কেমন মুখটা ওর শুকনো শুকনো লাগছে। নিলয় বলল, খাবি তো এখন? আমি কি করে খাবো? আচ্ছা দাঁড়া।
নিলয় প্লেট এগিয়ে নিয়ে একটু মাখিয়ে মাইশার দিকে এগিয়ে দিল। মাইশা বেশ মজা করেই খেতে লাগলো। খাচ্ছে আর নিলয়ের দিকে অপলক তাকিয়ে আছে। মাইশার তাকানোর মাঝে কিছু একটা আছে যা নিলয় এখনো বুঝতে পারছে না, তবে বকা দিল। এতক্ষণ কেন বললি ক্ষুধা নেই? এখন কেন খাচ্ছিস? কেউ তো খাইয়ে দেয়নি। কি মামি তো নিজেই খাইয়ে দিচ্ছিল বলল। আরে তোর মামি দিলেই কি খাবো নাকি? তাহলে ক্ষুধা তখন লাগেনি, এখন লাগছে। এত ঢং। বকিস না তো, সারাদিন করেছিলি। তুই একবার ফোন দিয়েছিলি কেন? রুমে একা একা কি করবো, তাই তোকে চালানো ছাড়া কিছুই পাচ্ছিলাম না। হ্যাঁ আমি ভালো সময় ফোন দিয়েছিলি তুই। কেন? এমনি থাক গেলাম। খাওয়ানো শেষ, এবার ওষুধটা খেয়ে নিস। তুই খাইয়ে দে ওষুধটা। আর যদি তোর এমন হতো আমি কি হেল্প করতাম না? হয়েছে, বুঝেছি, নে হা কর। মাইশা মুচকি হাসলো। নিলয় মাইশাকে সবকিছু খাইয়ে দিয়ে চলে আসলো নিজের রুমে। বিছানায় বসে ছোট আব্বুকে কল দিল। খোঁজ খবর নিয়ে যখনই ফ্রেশ হতে যাবে দেখে আবারও ফোন বাজছে। সেই অচেনা নাম্বার, যেটা রিসিভ করে কথা বলেনি। নিলয় আবারও রিসিভ করলো। একই রকম ভাবে চুপ করে থাকলো। নিলয়, তোর আব্বু, সেজো আব্বু, আমার আব্বু, মামা, মামুন, আরাফ মিলে সবাই যাচ্ছে মেন বাজারে। কালকে শ্বশুর বাড়ি থেকে লোকজন আসবে, তাদের জন্য কাপড় চোপড়ের তো ব্যবস্থা করতে হবে। আর নেহাদের তো এখনো কিছু দেওয়া হয়নি। বাড়ির রীতিনীতি সব উড়ে যেতে পারে না, তাই ওনারা এদিকে মেইন কাজগুলো সেরে এখনই গাড়ি নিয়ে বের হয়ে গেছে। ফিরতে ফিরতে অনেক রাত বা ভোর হবে। তোকে আর শাওনকে বলেছে এদিকের বাকি কাজগুলো সামলে নিতে। রাজ নিলয়ের রুমে নখ ছাড়াই ঢুকলো। নিলয় রাজকে দেখেই ফোন কেটে দিল। নিলয়দের গ্রামটা নিলয়দের এলাকার মেইন বাজার ছাড়া অনেকখানি দূরেই, তাই যেতে বা ফিরতে অনেকটা সময় লাগে। নিলয়ের আব্বুরা সবাই গেছে, কিন্তু রাজ এটা কেন বলতে নিলয়ের রুমে আসবে? নিলয় কিছু বলবে দেখি নাদিয়া নিলয়ের রুমে প্রবেশ করছে। নাদিয়াকে দেখে রাজকে নিলয় বলল, তুমি ওই কথাগুলো বলতে আসনি, কি হয়েছে সেটা বলো আগে। তোর ভাবি বলুক। নীল, আসলে প্রথমে সরি বলছি, তোমার কথা না শুনে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, আর আমার আব্বুকেও সেটা বলেছি। মানে ঠিক বুঝলাম না, কি বলছেন? আসলে নিলয়, তোরা নেহার ব্যাপারটা নাদিয়া ওর বাড়িতে বলেছে। কি মানেটা কি? আমার কাছে কোনো কিছু না শুনে তোমরা কেন এমন করলে? এই জন্যই আমরা সরি। আসলে নেহার বর হিসেবে আমার তোমাকে অনেক পছন্দ। তোমার সাথে এই ব্যাপারে কথা বলতে সেদিন ডেকেছিলাম, কিন্তু পরে ভাবলাম সব ব্যবস্থা করে তোমাকে জানাই। সরি নিলয়। কি বলবে নিলয় বুঝতে পারছে না। নেহার থেকে যত দূরে যেতে চাইছে ততই সে কাছে আসছে নিলয়ের। নেহাকে নিলয় ভালোবাসে না, এদেরকে কিভাবে বোঝাবে সবটা? নিলয়ের নেহাকেও তো সহ্য হচ্ছে না। মেজাজটা প্রচুর খারাপ হয়ে গেল। মা বাবা আছে, তারা কি বলে দেখো। আর বড় কথা, আমি ছোট আম্মু আব্বুর মত ছাড়া কখনোই কিছু করব না। এতে যদি আমার আব্বু রাগ করে তবে আমার কোনো সমস্যা নেই, আমি ঢাকাতে গিয়ে থাকবো। কিন্তু আমি চাই না একটা সম্পর্কের মতো আত্মীয় করতে, এতে সমস্যা হবে। আমার সিদ্ধান্ত যদি জানতে চাও তবে বলবো, আমি ঠিক এখন রাজি না, আমি নেহাকে বিয়ে করতে পারবো না। সবাই মেনে নেবে, আমরা রাজি করাবো। আচ্ছা, আগে সবাই মেনে নিক, তারপর তখন ভেবে দেখবো। আচ্ছা, তাহলে ধরে নাও বিয়েটা হচ্ছে। প্রচণ্ড রাগ হচ্ছে নিলয়ের। নিলয় কখনো কারোর উপর সচরাচর রাগ প্রয়োগ করে না। চুপচাপ শান্তভাবে থেকে ঠিক সময় তাকে বুঝিয়ে দেয় নিলয়ের ক্ষমতা। চাইলে আজকে সবাইকে হাউয়ের পুলিশদের সাথে ঝামেলা করতে পারত, কিন্তু করেনি। জানলার কাছে আসলো, মনটা ভালো করার জন্য রুমে পায়চারি করলো, কিন্তু ভালো লাগছে না কিছু। ইন্টার পরীক্ষা শেষ করে ঢাকায় চলে যায়। সবসময় চুপচাপ থাকতো। বন্ধু ভেবে ছোট আম্মু আব্বুকে সবটা বলেছিল, তারা ভালোবেসে বুঝিয়েছে। যখন ওদেরকে বলে নিলয় ইঞ্জিনিয়ারিং পড়বে না, ওনারা কিছুক্ষণ নিলয়ের দিকে বেশ অবাক দৃষ্টিতে তাকিয়েছিল। ছোট আব্বু বলেছিল, তুই জানিস তুই তোর আব্বুর কথা রাখছিস না। নিলয় হেসে বলেছিল, কেন রাখবো? আমার কথা তো তারা কোনোদিন শোনেনি। তুই ইঞ্জিনিয়ার পড়বি না, তাহলে কি করবি? জানি না, বাট এমন কিছু হব যেন ঘরে বসেই একটা ফোন কলে সব কাজ হয়ে যায়। আমি আমার মত করে চলতে চাই, আমি পরে ওনাদের মানিয়ে নেব। আচ্ছা বেশ, তাহলে তোর মতোই থাকবি। নিজের মতো থেকেছে, এখানে বাধা ধরা নিয়মের বাইরে চলেছে। নেহার কথা ভুলে থাকতে চেয়েছে। সত্যি বলতে নেহার কথা ভুলেও গিয়েছিল, কিন্তু মাঝে মাঝে একটা অচেনা অনুভূতি এসে ভর করত নিলয়ের। তখন নেহা বলে আবারও কেঁদেছে, মন খারাপ করেছে। তাই হয়তো এখন নেহার প্রতি
আবেগ, অনুভূতি, ভালোবাসা কোনোটাই নেই। কেমন যেন বিরক্তিবোধ কাজ করছে। নিলয় কখনো নেহাকে বিয়ে করতে পারবে না। তাছাড়া ছলনাময়ী জিতে যাবে। তারা যখন খুশি আসবে, চলে যাবে, কষ্ট দেবে, আবার আসবে। ভাবেটা কি? তাকে ছাড়া কি ভালোবাসা হবে না? হবে। ছলনাময়ীকে জিততে দেবে না নিলয়। নিলয়, কি করছো? পেছন করে দেখে নেহা দাঁড়িয়ে আছে, মুখে চাপা হাসি। নিলয় রাগে ওর দিক থেকে চোখ সরিয়ে নিল। ওর হাসি নিলয় দেখতে চাই না। চুপ কেন? তোমার মন খারাপ? তুমি কেন আমার রুমে আসছো? কয়দিন পর থেকে আমারও রুম হবে। অনেক দূর ভেবে ফেলেছো দেখছি। সেটা ভাবতেই হবে। 5-6 বছর যেমন ভাবনাগুলো বন্ধ করেছিলে সেভাবেই থাকো। নিলয়, তুমি এখনো সেটা নিয়ে ভাবছো? ভুলে যাও না সব। মনে করো নতুন করে পরিচিত হচ্ছে, নতুন সম্পর্ক বানাচ্ছে। কত সহজেই না সব বললে। আসলে যারা কষ্ট দেয় তারা মনে হয় এভাবেই কথা বলে। সরি নিলয়, আমি মাপ চাচ্ছি। সরি কি ব্যথার বড়ি? খেলাম আর সেরে গেল। সব ভুল বা অপরাধ ক্ষমা করতে নেই। আমি তোমাকে চাই নিলয়। আমি তোমাকে চাই না, সত্যি বলছি। তোমাকে আর ভালোবাসি না। আমার সামনে আসবে না তুমি। আমি তোমাকে তোমার মতো করে অপমান করতে চাই না, আর এটাও পারবো না। সবাই তোমার মতো না। এভাবে কেন বলছো? আমি এভাবেই কথা বলি, ভালো লাগ না তো যাও সামনে থেকে। কেন আসছো? আবার বলছি, এসব স্বপ্ন দেখা বাদ দাও। আর পারলে তোমার আপুকে বুঝিয়ে বইলো। আর একটা কথা, বাড়ির সবাই রাজি হলেই যে এই নিলয় সব মেনে নিবে এটা যেন একদমই ভেবো না। আমি কখনোই তোমাকে বিয়ে করব না। ভালোবাসা তো কখনোই সম্ভব না। শুনতে চাও তোমাকে ভালোবাসি কিনা? হয়তো ভালোবাসি, তবে সেটা ভালোবাসতে নয়, ঘৃণা করতে ভালোবাসি। জাস্ট আই হেট ইউ। নিলয় রুম থেকে বের হয়ে গেল। আজকে অনেকটা হালকা লাগছে নিলয়ের। সত্যি মনের মধ্যে জমে থাকা যেন ভালোবাসা, অভিমানের জমা ট্রাফিক জ্যামের রাগ, জেদ সবটা প্রকাশ করে দিয়েছে। নিজেই বলেছিল ছেড়ে যাবে না, সে চলে গিয়েছিল। নিজে প্রমিস করেছিল একসাথে থাকবে, সে ঠিকই নিজের জন্য চলে গেছে। যে সময়টা নিলয়ের কাউকে পাশে দরকার, সেই সময় নেহা ছিল না। কিন্তু নিলয় চেয়েছিল ওর খারাপ ভালো সব সময় ওর পাশে থাকতে। সে নিজের কারণেই নিলয়কে রাখেনি। নিলয় কেন রাখবে? আর মাইশার রুমে আসলো, দেখে ও বসে আছে। নিলয়ের যদিও মন খারাপ হয়, মাইশার সাথে ঝগড়া করলেই মন ভালো হয়ে যায়। মেয়েটা সত্যি অনেক বোঝে নিলয়কে। নিলয়ের পাশে এখানে সবসময় একটা সাপোর্ট হিসাবে থেকেছে। দুজনে ঝগড়া করলেও মেয়েটা ঠিকই নিলয়ের কেয়ার নিয়েছে। নিলয় না, এখানে দাঁড়িয়ে আছিস কেন? কোনো কথা বলল না। ওর পাশে এসে বসলো, মাথা যন্ত্রণা হচ্ছে। মাইশাকে কিছু বলতে যেও পারল না। কি বলবে নিলয় ওকে? নিয়ে আমার এক্স ছিল। তোর কি মন খারাপ? না রে, মাথা যন্ত্রণা হচ্ছে। ও তাহলে শুয়ে পড়, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। মাইশা সরে যায় অন্যদিকে। নিলয় ওর থেকে কম্বল নিয়ে শুয়ে পড়ল। ও নিলয়ের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। একটু পর মামি আসে, খাবারের প্লেট নিয়ে আসে উনি। কি রে নিলয়ের কি হলো? মাথা যন্ত্রণা করে? ও আচ্ছা, কি ব্যাপার, প্লেট খালি কেন? কেন? তুই খাবি না করে সবটাই খেয়েছিস, ঢং কুটকো ধরিস কেন? দূর, ক্ষুধা লেগেছিল বেশি। ও নিলয়, শুনলাম নাদিয়া নাকি কি সব বলেছে, তুই শুনেছিস কিছু? কি বলছিস? আচ্ছা থাক, আমরা তেমন কিছু জানি না, পরে সবটা শুনে তোকে জানাবো। ঘুমানোর ট্রাই কর, আজকে কাজ করতে হবে অনেক। কালকে যেন তেন করে কাজটা করতে হবে, সেজন্যই করছি। শাওন এসেছে, দাদির রুমে আছে। আচ্ছা, ওকে পাঠিয়ে দিও। ঘুমা তাহলে। মামি চলে গেল। নিলয় চোখ বন্ধ করলো। মাইশা নিলয়ের কপালে হাত বুলিয়ে দিতে থাকে। মাইশা বলে, নিলয়, তোর মনে আছে কি? ফুপা মানে তোর বাপ তোকে একটা সাইকেল কিনে দিয়েছিল? তখন আমি ক্লাস 1-এ পড়ি। তোর সাইকেলে উঠেছিলাম জানিস? মনে আছে। তোর সাইকেলের চাকায় আমার পা চলে যায়। দেখ, এখনো সেই কাটায় দাগ আছে। কতখানি কেটেছিল। জোরে কান্না করেছিলাম, মনে আছে? কান জ্বলে যাচ্ছিল তোর কান্না চিৎকারে। তুই আমাকে কোলে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছিলি। একবার বলছিলি তোর কিছু হয়নি, এইটুকু কাটলে কিছু হয়। আর ঠিক হয়ে যাবে, কান্না করিস না। পাগলি মেয়ে কান্না করতে হয়? আমি আছি তো, এখনই ঠিক হয়ে যাবে। আবার কিছুক্ষণ পর পর তুই বকা দিচ্ছিস, সাবধানে বুঝতে পারিস না পা কিভাবে যায় চাকার মধ্যে? বড় হচ্ছিস নাকি বাচ্চা হচ্ছিস? তোকে সাইকেলে নেওয়াটাই ভুল হয়েছে। ঠিক মতো বসতে পারিস না, আবার ওঠার জন্য বাইরে করিস। তোর সব মনে আছে দেখছি। তা থাকবে না? যতবার গোসল করতে চাই বাইরের ডাক্তার চোখে পড়ে যায়। গাধা।
মনে পড়ে তখন সব। ভালো হয়েছে, বসতে পারিস না যেমন তেমন ঠিক হয়েছে। আর তুই তখনও চিকন ছিলি, এখনও চিকন আছিস, আর হয়েছিস তো আদুরে। একটু মশা বসলেও ভ্যা ভ্যা করে কান্না করতি। মনে হয় ব্যথা লাগে না আমার? আর তুই তো হয়েছিস জিদের একটা ড্রাম। কেউ বকলে মাথা নিচু করে শুনবে, তারপর রুমে যেয়ে পায়চারি করবে। একটা লাঠি নিয়ে নিজের পায়ে নিজে বাড়ি দিবি। তোর মনে আছে আমার কেটে যাওয়ার পর যখন বাড়িতে এনেছিলি, তখন তোর আব্বু তোকে মেরেছিল? যখনই দেখেছিল আমার পায়ে ব্যান্ডেজ, তখন উনি তোকে প্রশ্ন করে। তুই সাইকেলের কথা বলতে উনি মোটা 5 গাছের কঞ্চি লাঠি নিয়ে এসে অনেক পিটিয়েছিল তোকে। পিঠে দাগ পড়ে গেছিল, নতুন জামা ছিঁড়ে যায়। হি হি হি, তুই সেটা দেখে কি কান্নাটাই না করেছিলি? তুই কাঁদবি না, তোর এই চিকন শরীরে কাঁদলে আমার ভয় করে, কখন না জানি মাথা ঘুরে পড়ে যাস। নিলাইন না মশা। দূর। আচ্ছা চলে যাচ্ছি। চুপ শয়তান। এখন মন অনেকটা হালকা লাগছে। নিলয় জানতো মাইশার সাথে কথা বললে ওর মন ভালো হয়ে যায়। মেয়েটার আর যাই হোক, হেয়ার স্টাইলটা সেই দেখে। ছোট থেকেই ওর হেয়ার স্টাইলের জন্য সব জায়গাতে বিখ্যাত। কখন যে ঘুমিয়ে পড়েছে নিলয় বুঝতেই পারেনি। ঘুম ভাঙলো কারো ধাক্কাতে। দেখি পাশে শাওন দাঁড়িয়ে আছে, চোখে মুখে বেশ অনেকখানি চিন্তার ছাপ। দরজার দিকে তাকিয়ে দেখে মাইশা কাঁদতে কাঁদতে ভিতরে ঢুকছে। নিলয় দেয়াল ঘড়ির দিকে তাকালো, রাত 12টা বেজে গেছে। শাওনকে কিছু জিজ্ঞাসা করতে যাবে, তখনই সে বলে, নিলয়, বড় আব্বু তোর আব্বুর। শাওন হাঁপাচ্ছে। ওর কথাগুলো শুনে শোয়া থেকে বসলো। মাইশা কাঁদতে কাঁদতে বলে, আব্বুদের সবাইকে পুলিশ ধরে নিয়ে গেছে থানায়। মানে? নিচে চল তুই এখনই। রাজভাইয়া থানায় গেছে আবার বাইক নিয়ে। কি যে ঝামেলা হলো। শাওনের কথা শুনে নিচে আসলো, দেখে বাড়ি শুদ্ধ সব মহিলা কান্না করছে। কাঁদছো কেন তোমরা? ওরে নিলয় রে, তোর বাবাকে পুলিশে ধরে নিয়ে গেছে থানায়। ভালো হয়েছে, রাগে মানুষদের পুলিশে ধরা ভালো। মার খাবি তুই? সিরিয়াস সময়ে ফাসলামি করছিস কেন? ওরে রাজের আব্বুকেও ধরে নিয়ে গেছে। আরে কান্না করছো কেন? নিলয় সব ঠিক করে দিবে। তোমাদের কান্নার ঠেলায় বাড়িতে থাকাই যাবে না। আসছে আমার নিলয়। শোন, এটা কোনো বাচ্চাদের ঝামেলা না, পুলিশ কেস। কিন্তু কি হয়েছে কেউ কি বলবা? তোর আব্বুরা সবাই যাচ্ছিল, একটা সিএনজির সাথে অ্যাক্সিডেন্ট করেছে, সেখানে নাকি 2 জন মারা গেছে। সাথে সাথে পুলিশ সবাইকে ধরে থানায় নিয়ে গেছে। মামুন ফোন দিয়ে কান্না করছে, কোর্টে চালান করে দেবে। আর কিছু? ওরে ভাবি রে, আমার ছেলে কইরে কি হবে এখন? ওকে ছাড়া আমি বাঁচবো না রে। পুরো বাড়ি তখন কান্নার রোলে ভেসে গেছে। বাপরে, এত কান্না কোনোদিন শোনেনি নিলয়। সবাই কান্না করছে, খালি নেয়া নিদিতা বাদে। এমনকি নাদিয়াও কান্না করছে। হায় রে কপাল, কি করতে যে বিয়েতে এসেছিল নিলয়। হাসি পাচ্ছি নিলয়ের। ওই তোমরা সবাই চুপ থাকো। তোমাদের বড়দের অনেক টাকা আছে আর ভায়া গেছে, কথা বলে সব ব্যবস্থা করে ছাড়িয়ে দেবে, নিয়ে আসবে। গাধা চুপ থাক। তুই কি বুঝিস এসব কেসের ব্যাপারে? নতুন অফিসার এসেছে আজকেই, আর তারা মারা গেছে, বিচার চাই বলে আন্দোলন করে নেমেছে। এখন তো ছাড়বেই না পুলিশ কিছুতেই। জানিস তুই কিছু এসবের? না মা, আমি জানি না, তোমরাই জানো, যা খুশি করো। ওরে নিলয়, যা না ভাই, আমার ছেলেদের ছাড়িয়ে নিয়ে আয়। আচ্ছা দেখছি কি করা যায়। 50 লাখ টাকা রেডি রাখো, না হলে ছাড়বে না। আর যারা মারা গেছে তাদের কি হবে? কোন আহম্মক গাড়ি চালাচ্ছিল? তোর আব্বু চালাচ্ছিল, শয়তান ছেলে। ও তাহলে ঠিক হয়েছে। সামনে থেকে বের হ। বাইরে আসলো, শাওনকে বলল বাইক বের করতে। শাওন বলল, কি দরকার শুধু শুধু থানায় যাওয়ার? এখান থেকে তো তুই নিজেই সামলাতে পারবি। না, যেতে হবে, মানুষ মারা গিয়েছে বুঝতে পারছি, সব সহজ না। আচ্ছা, যারা মারা গেছে তারা তো ফিরবে না, তবুও তুই দেখ কি করবি। রাজভাইকে বলবো নিহত পরিবারদের সামলাতে। এমনও তো হতে পারে সিএনজির চালকেরই দোষ। তোর বাবাকে আমি কোনো দিন অসাবধান হয়ে গাড়ি চালাতে দেখিনি। আমার তো ইচ্ছে করে তোর বাবাকে সাবধানে ভদ্রভাবে গাড়ি চালানোর জন্য পুরস্কার দিতে। আচ্ছা বুঝলাম, দেখি কি করা যায়। শাওনকে পিছনে বসিয়ে বাইক চালাতে শুরু করলো নিলয়। অ্যাক্সিডেন্ট হয়েছে 10টায়, আর নিলয় জানলো রাত 12টায়। বুঝলো না নিলয়কে এত দেরি করে কেন ডাকলো। থানার সামনে আসলো, দেখলো অনেক লোকজন দাঁড়িয়ে আছে। নিলয়দের বড় গাড়িটা থানার সামনে থেকে একজন পুলিশ নিয়ে চলে যাচ্ছে। আপাতত গাড়ির চিন্তা বাদ। অনেকেই দেখলো নিলয়দের
আব্বুদের নিয়ে বেশ গালিগালাজ করছে। আপাতত সেসবে কান না দিয়ে থানায় প্রবেশ করলো। দেখে থানা বেশ ফাঁকা। রাজকে সাব ইন্সপেক্টর বলছে, দেখুন পাবলিক সবাই কেমন খেপে আছে, তাই চালান করে দেওয়া ছাড়া কিছুই করার নেই। কি চালান করে দিয়েছো কোর্টে? এই শীতের রাতে এই ঝামেলা পোহাবে? মেজাজটা গেল খারাপ হয়ে। আপনি কিছুক্ষণ রাখতে পারতেন? সরি মিস্টার। কখন চালান করে দিয়েছেন? আপনি? আমার ভাই আর নিলয় ঘন্টাখানেক আগে চালান করে দিয়েছে। তুমি কোথায় ছিলে? কেন আটকালে না? এই হ্যালো, আটকাবে মানে? হ্যাঁ আটকাবেই। কথা আসতে বলুন, এটা থানা। জানি এই থানা। আর কথা আপনি ঠিক করেই বলুন, আপনার কথা রুডলি ছিল। চুপ কর, এসব কাজে তোর কথা বলা লাগবে না। বাড়িতে যা, আমি দেখতেছি। কি দেখবা তুমি? আর কে মারা গেছে? কই পোস্টমর্টমের কাগজ দেখি। আসলে লাশ পোস্টমর্টমের করার জন্য পাইনি। জানি তো। আর তুমি কি করছিলে? তোমার সামনে থেকেই তো চালান করে দিয়েছে। কি করছিলে? এই ছেলে, তোর সমস্যা কি? কখন থেকে দেখছি থানার মধ্যে গরম দেখিয়ে কথা বলছিস। কেন, আমি কি কোনো ভুল কিছু বলেছি? তুই চুপ থাক। আমাকে তুই করে বলছিস? তো তোকে স্যার বলবো? তুই কোনো আমাকে তুই করে বলছিস? শোন, এই নিলয় কাউকে স্যার বলে না। কথাটা বলার সাথে সাথেই পুলিশ এসে নিলয়ের জামার কলার দলে গাড়ির চড় দিতে যাবে। ঠিক সে সময় রাজ ওনাকে থামিয়ে দেয়। নিলয় শাওনকে ইশারায় বলল রাজকে নিয়ে যেতে। ভাইয়া তুমি আসো, দেখি বাইরে কি হচ্ছে। যারা মারা গেছে তাদের পরিবারের সাথে কথা বলি। আরে আব্বুদের কোনো দোষ নেই। স্পটে যারা ছিল তারা অনেকেই বলেছে পুলিশ বিনা কারণে ওনাদের ধরেছে। সিএনজি চালক নিজেই আব্বুদের গাড়ির সামনে এসে ব্রেক হারায়। সিএনজি চালক নিজেই আমাদের গাড়িতে এসে মেরে দিয়েছে। পুলিশদের এ ব্যাপারে জিজ্ঞাসা করলেই কিছু বলছে না। রাজের কথা শুনে মাথাটা গেল গরম হয়ে নিলয়ের। শাওনকে বলল জোর করে রাজকে নিয়ে যেতে। শাওন এক প্রকার টানতে টানতে রাজকে নিয়ে বের হয়। নিলয় চেয়ারে বসলো। পুলিশ বেশ রেগেই নিলয়ের দিকে তাকিয়ে আছে। নিলয়ের জামার কলার ধরার ওর সাহস কতটা নিলয় দেখবে। কখনো ছোট পদের উপর নিলয় নিজের ক্ষমতা প্রয়োগ করেনি নিজে থেকেই, কিন্তু ইনি বেশ বাড়াবাড়ি করেছে। শাওন এসে দাঁড়ায় নিলয়ের পাশে। আপনি ওনাদের থানায় এনে ভুল করেছেন। হাবিলদার, দুটো পাত্রী মাস্তানকে থানায় পুড়িয়ে খানিকটা আদর করে চালান করে দিন তো। তোর চালান তোর দিবশালা। তোকে পরে দেখছি, দাঁড়া। আগে তোকে কে এনেছে এখানে দেখছি। ফোন বের করে মেসেজ করলো। একজন হাবিলদার এসে নিলয়ের কাছে দাঁড়ায়। বেটাকে থানায় নিয়ে গেলে বেশ কেয়ার করুন। কত বড় সাহস আমার সাথে। কথাটা পুরো শেষ করতে পারিনি, ওনার ফোন বেজে ওঠে। উনি রিসিভ করতে নিলয়ের সামনে দাঁড়িয়ে স্যালুট দিয়ে ওঠে। ফোন কেটে দিয়ে নিলয়ের পায়ের কাছে চলে আসে। নিলয় লাফ দিয়ে সরে আসে। উনি দাঁড়ায়। স্যার স্যার, আমি আপনাকে চিনতে পারিনি, আমাকে ক্ষমা করে দিন। আমি জানি আপনাদের আব্বুদের কোনো দোষ নেই, কিন্তু তবু সরি, আমি ভুল করে আপনার সাথে বেয়াদবি করে ফেলেছি। কিসের সরি? তোর চাকরি দেখি কে রাখে। স্যার আমাকে ক্ষমা করে দিন, আপনাদের চিনতে পারিনি। বড় স্যার বলেছেন আপনাদের সাথে বেয়াদবের কারণে আমার নামে উপরে রিপোর্ট করবে। আমার এখন কি হবে? সরি স্যার, আমাকে ক্ষমা করে দিন। শাওন চল। থানা থেকে বেরিয়ে এসে ছোট আব্বুকে কল দিল নিলয়। পুরো ব্যাপারটা বুঝিয়ে বলে, তারপর বলল, ছোট আব্বু, আমি ওনাদের ছাড়িয়ে নিচ্ছি, বাট আমি তোমার নাম করে ওনাদের ছাড়াবো। তোমাকে পরিবারের সবার সামনে নতুন করে পরিচয় করিয়ে দেব। সবাই যেন তোমার গুরুত্ব বোঝে। তুমি রাজকে ফোন করে বলো তুমি ছাড়াচ্ছ, যেন চিন্তা না করে। বাড়ির সবাই সাথে কথা বলে দেখো, আছে কথা বলবে। সবাইকে বলবা তুমি নিজেই ছাড়াচ্ছ, যেন কেউ এই ব্যাপারে না ভাবে। নিলয় ফোন করলো। ওখানের যে হেডটাকে সবটা বুঝিয়ে বলার পর তিনি ওনাদের কেবিনে এনে রাখেন। নিলয় শাওনকে সাথে নিয়ে চলে আসে সেখানে। নিলয়কে দেখেই ওনারা অবাক হয়। জেলার সাহেব নিলয়কে দেখে স্যালুট করতে যাবে, নিলয় ইশারা না করে দেয়। নিলয় বলল, স্যার প্লিজ ওনাদের ছেড়ে দিন। চিন্তা করো না, নীরব স্যার আমাকে ফোন করে সব বলেছে। তুমি ওনাদের ছাড়িয়ে নিয়ে যাও। নীরব স্যার মানে ছোট আব্বু, উনি সবটা কখন জানলো? সেটা তো জানি না, কিন্তু ওনার সাথে 30 মিনিট আগে কথা হয়েছে। ওনার কথা মতোই ছাড়ছি, না হলে আমার চাকরি নিয়ে ঝামেলা হবে। নিয়ে যাও ওদের। আর ওই থানার পুলিশকে আমি দেখছি।
চিন্তা করতে হবে না। ওকে স্যার, ধন্যবাদ। ধন্যবাদ নীরব স্যারকে দিও। আপনারা যান, আর দেখে শুনে গাড়ি চালাবেন। স্যার, ওনারা বাসায় যাবে, এত রাতে যদি একটা গাড়ি দিতেন। আরে তোমরা সবাই নীরব স্যারের আত্মীয়, যেটা ভালো লাগে সেটাই নিয়ে যাও। ওকে স্যার। ওনাদের নিয়ে বাইরে আসলো। রাত 3টা বেজে গেছে। নিলয় বাইরে আসতেই বড় আব্বু বলল, নীরব আজকে আমাদের ঝামেলা থেকে বাঁচালো নিলয়। ও কি করে ঢাকাতে? সেটা জেনে কি করবা, তোমরা তোমাদের রাগ নিয়েই থাকো। নিলয়ের ফোন বেজে ওঠে। রাজের ফোন রিসিভ করতেই বলল, ছোট চাচু ফোন দিয়েছিল, বলেছে কোনো চিন্তা না করতে, ওনাদের ছাড়ানোর ব্যবস্থা করছে। তুই কোথায়? আমি ওনাদের সাথে আছি, কথা বলবো। বাড়ির সবাই ওনাদের সাথে কথা বলল কিছু সময়। নিলয় মামুনকে বলল, তুই ঠিক মতো গাড়ি চালিয়ে সবাইকে নিয়ে যা। এসব নিয়ে তোদের কিছুই ভাবা লাগবে না, আমরা কালকেই অনুষ্ঠানে বাজার করে নিয়ে আসছি। সেজ আব্বু বলল, এত রাতে দোকান খোলা পাবে? শাওন মুচকি হেসে বলল, সেটা নিয়ে ভাবতে হবে না, আপনারা যান। ওনারা চলে যায়। তবে যাওয়ার আগে নিলয়ের আব্বু নিলয়ের দিকে কেমন একটা দৃষ্টিতে তাকিয়েছিল। রাত প্রায় 4টে বাজে। শাওনকে বাইরে খাবার খাইয়ে নিলয়। বাইরে নিলয়ের খাবার নিষেধ। নিলয়ের আব্বু না মানে এই বাড়ির কড়া নির্দেশ, তাই আপাতত না খেয়ে বাড়িতে আসছে। শাওন বাড়িতে সবকিছু নামিয়ে বলল, বাসায় যাচ্ছি, সকালে দেখা হবে। আমার রুমে যে ঘুমা, এখন আর বাসায় যেতে হবে না। শাওন চলে গেল। নিলয় বাইক রেখে সব জিনিস ঠিকমতো রেখে ভিতরে প্রবেশ করলো। পুরো বাড়িটা কেমন নীরবতা পালন করছে। হয়তো আজকে রাতে হুট করে আচমকা এমন ঘটনা সবাইকে ভ্যাবাচাকা খেয়ে আছে। এখন সবাই শান্তিতে ঘুমাচ্ছে। ওয়াশরুম থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে গেল নিলয়। আজ অনেকটাই ক্ষুধা লাগছে নিলয়ের, কিন্তু কপাল খারাপ হলে যা হয়, ঠান্ডা খাবার গরম করবে কে? খাবে না ভেবে যখন বেরিয়ে আসবে, তখন দেখে রান্নাঘরের দরজায় কারো ছায়া এসে পড়েছে। নিলয় থেমে গেল। দেখে ছায়াটা আরও কাছে আসতে থাকে। অবাক হলো এত রাতে মাইশাকে জেগে থাকতে দেখে। আর সে রান্নাঘরেই বা কি করতে আসছে? কি ব্যাপার, তুই এত রাতে এখানে জেগে আছিস কেন? মাইশা কিছুই বলল না। চোখ দুটো ফোলা ফোলা মনে হচ্ছে। হয়তো সন্ধ্যা রাতে ঘটা ঘটনার জন্য মেয়েটা সবার মতোই কেঁদেছে। নিলয় আবার বলল, তুই এত রাতে এখানে কেন? ক্ষুধা লাগছে। মানে তুই এখনো খাস নাই? না। কেন? তুই তো না খেয়ে আছিস। তো আমি না খেয়ে আছি, তোর কি? বেশি বকিস না, ক্ষুধা লাগছে তোর? আচ্ছা তারা, খাবার গরম করি। মাইশা খাবার গরম করতে থাকে। নিলয় ওর পাশের চুলায় একপাশে বসলো। নিলয়ের ছোট্ট আব্বুর কথা মনে পড়ছে। নিলয় চাইছিল ছোট্ট আব্বুকে আবারও পরিবারের সবার কাছে মিলিয়ে দিতে। সেটা আজকে অনেকটাই এগিয়ে গেছে, কিন্তু নিহার ব্যাপারটা নিলয়ের কাছে সহজ মনে হচ্ছে না। সে এখন নিলয়কে ভালোবাসে কিনা জানে না, তবে বাড়ির অনেকেই নেহাকে নিলয়ের বউ হিসেবে মেনে নিচ্ছে, যেটা নিলয় কখনো চায় না। নিলয়ের মনে ওর প্রতি কোনোভাবেই আকৃষ্ট হচ্ছে না। নিলয়, নেহা আপুর সাথে কি তোর আগের থেকে পরিচয়? হঠাৎ এইসব প্রশ্ন? আমি দেখেছি উনি তোর দিকে কেমন করে তাকায়। ওনার তাকানোর মাঝে অন্যরকম কিছু আছে। ধুর গাদি, ও তাকালে আমার কি? উনি সুন্দরী বলে যে আমাকে ওনার দিকে তাকাতে হবে সেটা তোকে কে বললো? আমি ওনাকে আপাতত সহ্য করতে পারছি না। জানি তো তুই অনেক ভালো। আচ্ছা নিলয়, তোকে কে বেশি ভালোবাসে সবার মধ্যে? ছোট আম্মু আব্বু, আমার আম্মু আব্বু, বাড়ির সবাই। আর কি আবার? ওহ, আর অরিন ভালোবাসে। নিলয় মাইশার দিকে তাকালো। ওর এমন উদ্ধত প্রশ্ন শুনে নিলয় চরম লেভেলের হাসি পাচ্ছে। কিন্তু এই মেয়েটার হঠাৎ কি যে হলো কে জানে। ওর মন খারাপ হয়ে গেল। বুঝলো না কিছু। নিলয় হাসতে হাসতে বলল, আরো একজন বাসে, আমার অনেক কেয়ার করে, আমার যত্ন নেয়, আমার খোঁজ নেয়। কে সে? মশা পয়সা মাইশা। শয়তান তেলাপোকার বাচ্চা, টিকটিকির ছেলে। হি হি, মশার ডিম। জানিস, আমাকে তুই ছাড়া কেউ মাশা বলে না। আমি তুই ছাড়া আমাকেও কেউ নিলাই না, তেলাপোকার বাচ্চা বলে না। নে, খাবার গরম হয়ে গেছে। তুই তো না খেয়ে আছিস, হাতের অবস্থা নিয়ে তো খেতে পারবি না। দাঁড়া, তোকে আগে খাইয়ে দিই, তারপর আমি খাবো নি। না, দুজনে এক প্লেটে খাই। একবার তুই খাবি আর একবার আমাকে খাইয়ে দিবে। আহা, তোর হাবি অনেক লাকি হবে রে। তোর মতো রোমান্টিক কাউকে পেয়ে তাড়াতাড়ি বিয়ে করে ফেল, বুঝলি? চুপ কর তো, আর কিছু তাড়াতাড়ি। এ বাড়িতে বড় পজিশনে না গেলে বিয়ে হয় না। আমি বিয়ে করলে ভাবছি অরিনকেই করব। কি? ওই অরিনকে মানে? বেশি আদুরে মেয়েকে বিয়ে করতে নেই। না পারে কাজ করতে, না পারে নিজের খেয়াল নিতে,
আর তোর যে স্বভাব তাতে অরিন তোর সাথে 2 দিন রিলেশন করে ব্রেকআপ করে দেবে। তাহলে কাকে বিয়ে করব? কাউকে না। আমিও বিয়ে করব না, তুইও করবি না। আমি তো 4-5টা বিয়ে করব। দেখ রাগ হচ্ছে কিন্তু, তুই কোনো মেয়ের কথা বলবি না আমার সামনে। কেন? জানি না। একটাই বিয়ে করব, তোর মতো কোনো মেয়েকে যে আমাকে অনেক কেয়ার করবে। আমি বিয়ে করব তোর মতো কাউকে যে আমাকে আদর করে খাইয়ে দেবে। একটু আগে না বললে বিয়ে করবি না? চুপ কর তো। দুজনে খাচ্ছে আর গল্প করছে। তবে মাইশা ঠিকই বলেছে, বেশি আদুরে মেয়েকে বিয়ে করা যায় না, উল্টো নিজেই তখন বইয়ের কাজ করে দিতে হবে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।